কনভার্সন এপিআই সাপোর্ট ক্লাস পার্ট 1 এ আজকে আমরা আলোচনা করব ফেসবুক পিক্সেল নিয়ে। ওকে, তো ফেসবুক পিক্সেলটা মূলত কি? হোয়াট ইজ ফেসবুক পিক্সেল? ফেসবুক পিক্সেলটা কি একটু বলেন তো দেখি, যেহেতু ক্লাস করছেন বলতে পারেন কিনা। বলতে পারবেন না ফেসবুক পিক্সেল কি? ব্রাউজার সাইটকে ট্র্যাকিং করার জন্য ফেসবুকের মাধ্যমে পিক্সেল সেটআপ করা হয় আর আর কি। কেউ নাই বলার মতো? আর ফেসবুক পিক্সেল হচ্ছে যে যার ম্যানুয়ালি দেওয়া, মানে একটা করলে বা আমাদের অনেকগুলা পিক্সেলের মাধ্যমে করা যায় কি আচ্ছা ঠিক আছে, বলি ফেসবুক পিক্সেল কি। ব্রাউজারের ডাটাগুলো হ্যাঁ, ট্র্যাকিং এর মাধ্যমে ফেসবুকের কাছে পাঠানো হয় পিক্সেলের মাধ্যমে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তিন যার মাধ্যমে সকল কাজ করা হয় হুম, তাকেই মূলত ফেসবুক পিক্সেল বলা হয়। আচ্ছা ঠিক আছে, চারজনের কাছে চার ধরনের মতামত পেলাম। ঠিক আছে, ওকে। ফেসবুক পিক্সেলটা মূলত কি এটা ক্লিয়ার করি। আপনারা ফেসবুক পিক্সেল সেটআপ করা নিয়ে কাজ করতেছেন বা আপনাদের কনভার্সন এপিআই শেষ হয়ে গেছে, ফেসবুক পিক্সেল কি এটাই আপনারা জানেন না। এই হলো মূলত বিষয়। ঠিক আছে, ফেসবুক পিক্সেল হলো ওয়ান কাইন্ড অফ ট্র্যাকিং সিস্টেম। এটাকে আমরা ট্র্যাকিং সিস্টেম বলে থাকি। এর আন্ডারে আমরা কি করি? এর আন্ডারে আমরা আমাদের কাস্টমারের বিহেভিয়ার অথবা জার্নিগুলোকে ট্র্যাক করি। যে সকল কাস্টমার আমাদের ওয়েবসাইটে আসে তাদের বিহেভিয়ারটা কী ধরনের থাকে বা তার জার্নিটা কী ধরনের থাকে সেটাকে ট্র্যাক করে মূলত হলো ফেসবুক পিক্সেল। এবং কী কারণে ট্র্যাক করা হয়? ফর রিমার্কেটিং পারপাস। আমরা যদি আমাদের বিগত কাস্টমারের কাছে এগেইন মার্কেটিং করতে চাই, সো সেই মার্কেটিংয়ের জন্য আমাদের প্রয়োজন হবে কাস্টমার ডাটা অথবা ইউজারের ডাটা। সো সেই ইউজারের ডাটাগুলো আমরা তখনই পাবো যখন আমরা আমাদের ওয়েবসাইটের সঙ্গে ফেসবুক পিক্সেলকে ইন্টিগ্রেট করব। তাহলে ফেসবুক পিক্সেল কি? ফেসবুক পিক্সেল হলো ওয়ান কাইন্ড অফ ট্র্যাকিং সিস্টেম, যেটার দ্বারা আমরা আমাদের ওয়েবসাইটে যে সকল অডিয়েন্স আসতেছে তাদের জার্নি অথবা বিহেভিয়ারগুলোকে ট্র্যাক করতে পারি। তাহলে এখন বলেন, আপনারা যে আমাকে যে অ্যান্সারটা যে দিলেন, এটা কারো অ্যান্সার কি ঠিক ছিল? হুম, আংশিক। কিভাবে আংশিক হলো? কিভাবে? এটা আংশিকদের মধ্যেও পড়ে না। আপনারা যা বলেছেন আপনি এটা আংশিকদের মধ্যেও পড়ে না। না, এটা একটু তাহলে ভুল শিখলেন হয়েছে। কি? এই যে না, না, না। শিখলেন যে এতদিন কি শিখলেন? ওই পিক্সেলটা যে ট্র্যাকিং এ- সেটা এ- এক- ঠিক আছে একজন কিন্তু বলছে যে পিক্সেলটা মূলত ট্র্যাকিং এর কাজে ব্যবহার করা হয়, ট্র্যাকিং এর বলছে কাজে কিন্তু। ব্যবহার করা হয়। কি ট্র্যাকিং করি? ব্রাউজার সাইট ট্র্যাকিং করি? এটা দিয়ে না, কি জি। না, ব্রাউজার সাইট ওইটা ট্র্যাকিং করা হয়? বিস্তারিত বিস্তারিত বলা হয় নাই তো এখানে। বিস্তারিত বলবেন না সাধারণত কেন? আমি তো বিস্তারিত জানতে চাইছি। আপনি মাইক্রোফোন মিউট করেন, আপনি কথা বলেন বেশি, যা ওকে। যা দেখতেছি। আমি আপনাদেরকে বিস্তারিত বলতে বলছি। আমি কি বিস্তারিত না খুলে কি এমনি বলতে বলছি? কোনটা? তাহলে যেটা নিয়ে কাজ করতেছেন সেই বিষয় যদি জানেন তাহলে একজন ক্লায়েন্টকে কনভিন্স করবেন কিভাবে? আজকে আমি ক্লাস নিতে আসছি, আজকে আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, সো আমার সঙ্গে কিন্তু জার্নিটা কিন্তু আপনাদের কিন্তু ছোট না। আপনাদের নেক্সটের ক্লাসগুলো আমি নিব, সো আমার ক্লাস আমার ক্লাসের মতনই হবে। যখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আমার ক্লাসের কোনো একটা টপিক, তখন সেই টপিকে ভুল করলে কিন্তু খবর আছে। এতটুকু মাথায় রাখিয়েন। ঠিক আছে, সো বিষয় হলো যে ফেসবুক পিক্সেল কি। আমার জায়গায় যদি একজন ক্লায়েন্ট যদি আপনাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ ফেসবুক পিক্সেল, আমি কেন ফেসবুক পিক্সেল সেট আপ করবো? তুমি এক্সপ্লেইন করো, এক্সপ্লেইন ফর মি। আপনি কি করবেন তাকে? আপনি কি বলবেন? যে ফেসবুক পিক্সেল ব্রাউজার সাইটে ডাটা ট্র্যাক করে, এটা বলবেন? এই জন্য আপনাদের এত সমস্যা, বুঝতে পারছেন? এই জন্য পিক্সেল নিয়ে এত সমস্যা, যার কারণে আমার আশা যে আপনাদের পিক্সেলে কি প্রবলেম এগুলো একটু শুনে যায় আপনাদের কাছ থেকে। যাই হোক, ফেসবুক পিক্সেল এটা মনে রাখতে হবে, ক্লায়েন্টকে বলতে হবে যে ফেসবুক পিক্সেল ওয়ান কাইন্ড অফ ট্র্যাকিং সিস্টেম, যেটার মাধ্যমে তুমি তোমার ওয়েবসাইটে যে সকল অডিয়েন্স যাচ্ছে সে সকল অডিয়েন্সের জার্নি অথবা বিহেভিয়ারগুলো তুমি ট্র্যাক করতে পারবা। কি কারণে? কারণ তোমার ওয়েবসাইটে যারা আসতেছে এর ডাটাগুলো নিয়ে তুমি যদি চাও পরবর্তীতে সেই অডিয়েন্সের কাছে মার্কেটিং করতে, তাহলে তুমি পিক্সেলের থ্রুতে সেই অডিয়েন্সের কাছে এগেইন রিমার্কেটিং করতে পারবা। সো ফেসবুক পিক্সেলের কাজ হলো কোনো একজন অডিয়েন্সের জার্নি অথবা কোনো একজন অডিয়েন্সের বিহেভিয়ারকে ট্র্যাক করা। এটাই মূলত হলো ফেসবুক পিক্সেল। এর বাইরে এই ভদ্রলোক আর কোনো কাজ করে না। তো এই ফেসবুক পিক্সেলটাকেই আমরা তিনভাবে সেট আপ করতে পারি। এই ফেসবুক পিক্সেলটা তিনটা ওয়েতে সেট আপ হয়। প্রথম যে ওয়েটা সেটাকে আমরা বলি ম্যানুয়ালি, ম্যানুয়াল ওয়ে।
এবং দ্বিতীয় যে ওয়েটা সেটা হলো পার্টনার ইন্টিগ্রেশন। পার্টনার ইন্টিগ্রেশন পার্টনার ইন্টিগ্রেশন আর 3 নাম্বার যে সেকশনটা সেটাকে আমরা বলি গুগল ট্যাগ ম্যানেজার, এবং এটা হলো স্ট্যান্ডার্ড ওয়ে। গুগল ট্যাগ ম্যানেজার হলো স্ট্যান্ডার্ড ওয়ে। তাহলে এই ফেসবুক পিক্সেল 3টা ওয়েতে সেট আপ হয়। একটা হলো ম্যানুয়ালি, একটা হলো পার্টনার ইন্টিগ্রেশনের মাধ্যমে, আর একটা হলো গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। যদি আমি ফেসবুক পিক্সেলকে ম্যানুয়ালি সেট আপ করতে চাই তাহলে ফেসবুক পিক্সেলের আন্ডারে আমাদেরকে একটা কোড প্রোভাইড করা হয় যেটাকে আমরা বলে থাকি বেস কোড। এই বেস কোডটাকে কি করা হয়, এই বেস কোডটাকে ওয়েবসাইটের ব্যাকএন্ডে যে হেডার সেকশন আছে সেই হেডার সেকশনে ইমপ্লিমেন্ট করতে হয়, এবং ইমপ্লিমেন্ট করার পরে পিক্সেল ইভেন্ট সেটআপ টুলস, এই ইভেন্ট সেটআপ টুলসের মাধ্যমে যে সকল অডিয়েন্স আমার ওয়েবসাইটে গিয়ে কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট দেখছে অথবা প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করছে, চেক আউট করছে বা পারচেস করছে, এই যে জার্নিগুলো, সেই জার্নিগুলোকে আমরা কি করি ইভেন্ট সেটআপ টুলসের মাধ্যমে সেট আপ করে সেগুলোকে আমরা পিক্সেলের থ্রুতে ট্র্যাক করি। এটা হলো ম্যানুয়াল ওয়ে, ঠিক আছে, যেটা এখন করা যায় না। এটা করতে গেলে অনেক ঝামেলা করে, কারণ ইভেন্ট সেটআপ টুলস এখন কাজ করে না, কারণ প্রত্যেকটা আপডেটের পাশাপাশি ব্যাকডেটেড যে সকল টুলস ছিল সেই টুলসগুলোকে ফেসবুক অফ করে দিচ্ছে। এখন কি করতে হবে, তাহলে কি ব্যাকডেটেড টুলস নিয়েই থাকবে নাকি আপডেটেড টুলসে যেতে হবে, কোনটা বলেন তো, কোনটা করতে হবে? আপডেটেডে যেতে হবে। আচ্ছা, পার্টনার ইন্টিগ্রেশন ম্যানুয়ালি কিভাবে করতে হয় এটা আপনারা বুঝতে পেরেছেন। পার্টনার ইন্টিগ্রেশন এটা হলো একটা প্লাগইন। ফেসবুক পিক্সেল নামে একটা প্লাগইন আছে, যেই প্লাগইনের থ্রুতে আমরা পার্টনার ইন্টিগ্রেশনের মাধ্যমেও পিক্সেল সেটআপ করতে পারি, যেটাকে আমরা বলে থাকি ওয়ান কাইন্ড অফ ম্যানুয়ালি। মানে এই ভদ্রলোক যেভাবে কাজ করে এই ভদ্রলোকও সেইভাবেই কাজ করে। এই ভদ্রলোকের ইভেন্ট সেটআপ যেমন আমরা ইভেন্ট সেটআপ টুলস দিয়ে করতেছি, এই ভদ্রলোকের ইভেন্ট সেটআপটাও ইভেন্ট সেটআপ টুলসের মাধ্যমেই করতে হয়। তো এই জন্য আপনাদেরকে দেখানো হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। এটা হলো স্ট্যান্ডার্ড ওয়ে, যেটাকে আমরা বলে থাকি অ্যাডভান্স মেথড। তো আপনারা যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন অবশ্যই গুগল ট্যাগ ম্যানেজার দিয়েই করবেন, কখনো এই বিষয়গুলো ওয়েবসাইটের সঙ্গে ইমপ্লিমেন্ট করতে যাবেন না, অলওয়েজ গুগল ট্যাগ ম্যানেজার। তাহলে ফেসবুক পিক্সেল 3টা ওয়েতে সেট আপ করা যায়। কোন ওয়েটা কিভাবে কাজ করে এটা কি বুঝাতে পেরেছি না বুঝেন নাই? জি, বুঝতে পারছি। আচ্ছা, আজকে আমরা পারছি। ওকে, সো আজকে আমরা ফেসবুক পিক্সেল কিভাবে ডাইনামিক্যালি সেট আপ করতে হয় সেটা আমরা দেখব। ফেসবুক পিক্সেল সেট আপ ডাইনামিক্যালি, যেটাকে আপনারা একটা নাম দিয়েছেন ব্রাউজার সাইট ট্র্যাকিং। মানে আপনাদের মধ্যে থেকে যেটা নাম দিয়েছেন আর কি ব্রাউজার সাইট ট্র্যাকিং। যাই হোক, এটা আপনাদের নাই, আমরাও মাঝে মধ্যে বলে থাকি যে ব্রাউজার সাইট ট্র্যাকিং, ঠিক আছে। আচ্ছা, সো এই ব্রাউজার সাইট ট্র্যাকিংটাই মূলত আমরা করব, যে ফেসবুক পিক্সেল সেটআপ ডাইনামিক্যালি কিভাবে করতে হবে এটাই আজকে আমরা শিখব, এবং গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে, ঠিক আছে। সো আমি এখানে লিখে দিতে পারি যে বাই গুগল ট্যাগ ম্যানেজার, বাই গুগল ট্যাগ ম্যানেজার, বা আমি GTM, হ্যাঁ, শর্ট ফর্ম আর কি লিখলাম যে গুগল ট্যাগ ম্যানেজার। ওকে, তো এই ফেসবুক পিক্সেল সেটআপ যদি আমরা কোনো ক্লায়েন্টের জন্য করি তাহলে ক্লায়েন্টের কাছ থেকে কি কি অ্যাক্সেস নিতে হবে এটা আমরা তখন শিখবো। যে কোন কোন অ্যাক্সেসগুলো নিতে হবে এটা তখন জানবো যখন আমরা ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট দুইটাই ট্র্যাকিং করা শিখবো তখন। ওকে, তাহলে তারপরেও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, যদি আমরা কোনো ক্লায়েন্টের জন্য ফেসবুক পিক্সেল সেটআপ বা ফেসবুক কনভার্সন API উইথ সার্ভার সাইট ট্র্যাকিং সেটআপ করি তাহলে ক্লায়েন্টের কাছ থেকে কি কি অ্যাক্সেস নিতে হবে। সর্বপ্রথম ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার এটার অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে নিতে হবে, এটার অ্যাডমিন অ্যাক্সেস আমাদেরকে নিয়ে নিতে হবে। তারপরে ক্লায়েন্টের ওয়েবসাইটের লগইন অ্যাক্সেস অথবা অ্যাডমিন অ্যাক্সেস আমাদেরকে নিয়ে নিতে হবে। তারপরে গিয়ে ক্লায়েন্ট যদি গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে গুগল ট্যাগ ম্যানেজার থ্রুতে যদি পিক্সেল সেটআপ করতে চায় তাহলে ক্লায়েন্টের গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস এটা নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো যেহেতু আমরা সার্ভার সাইট ইমপ্লিমেন্ট করব বা সার্ভার সাইট ট্র্যাকিং করব সেই ক্ষেত্রে আমাদের GA4 এরও প্রয়োজন আছে। সো গুগল
অ্যানালাইটিক্স GA4 এটা যদি ক্লায়েন্টের ক্রিয়েট করা থাকে তাহলে সেটারও আমাদের অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে নিতে হবে। এখন ক্লায়েন্ট তো গুগল ট্যাগ ম্যানেজারও বুঝে না, GA4 কি এটাও বুঝে না, বা এটা তার ক্রিয়েটই করা নাই। তখন কি করতে হবে? তখন ক্লায়েন্টের জিমেইলের লগইন অ্যাক্সেস নিয়ে নিতে হবে। সো আমরা যদি ক্লায়েন্টের কাছ থেকে এই অ্যাক্সেসগুলো নিয়ে নেই তাহলে আমরা ক্লায়েন্টের জন্য ফেসবুক কনভার্সন এপিআই উইথ সার্ভাসের ট্র্যাকিং সেটআপ করে দিতে পারবো। এখন বলেন বিজনেস ম্যানেজারের যদি অ্যাডমিন অ্যাক্সেস যদি নেই বা বিজনেস ম্যানেজার যদি থাকে তাহলে কি পিক্সেল ক্রিয়েট করতে পারবো? পসিবল? তাহলে আমারটা দিয়ে করতে হবে। না। আচ্ছা, এখন ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনি পিক্সেল সেটআপ করবেন, ক্লায়েন্ট কি আপনার বিজনেস ম্যানেজারের আন্ডারে পিক্সেল সেটআপ করে নিবে? না স্যার। তাহলে কিভাবে এটা মাথায় আসলো আপনাদের যে আমার বিজনেস ম্যানেজারের আন্ডারে করে দিবে? ওয়েবসাইট ক্লায়েন্টের, ক্লায়েন্ট কেন আপনারটা নিবে? তাহলে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস নিতে হবে। যদি আমরা ক্লায়েন্টের কাছ থেকে ওয়েবসাইটের লগইন অ্যাক্সেস অথবা অ্যাডমিন অ্যাক্সেস না নেই তাহলে কি আমরা কি ক্লায়েন্টের ওয়েবসাইটের কি ব্যাকএন্ডে কাজ করতে পারবো? নো স্যার। এটাও পারবো না। সো আমাদের অনেক এটাও client তো দিতে লাগবে। চায় না। সো আমাদের এটা, হ্যাঁ ক্লায়েন্ট দিতে চায় না। ক্লায়েন্ট দিবে না কেন? আপনি যদি ক্লায়েন্টকে বুঝাইতে পারেন যে তোমার এই কাজটা করার জন্য তোমার ওয়েবসাইটের লগইন অ্যাক্সেস অথবা অ্যাডমিন অ্যাক্সেস লাগবে, তো ক্লায়েন্ট আপনাকে দিয়ে কাজ করাচ্ছে ক্লায়েন্টের সুবিধার্থে, তাহলে ক্লায়েন্ট কি দিবে না? দিবে। আমি তো সে নিজে তো কাজ করাইতে আসবে। তাহলে এই হলো বিষয়। আচ্ছা, তারপর ক্লায়েন্টের যদি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট থাকে তাহলে সেটার অ্যাডমিন অ্যাক্সেস নিলাম, যদি অ্যানালাইটিক্স 4 থাকে তাহলে সেটার অ্যাডমিন অ্যাক্সেস নিলাম, বাট যদি না থাকে তখন কি করব? ক্লায়েন্টের জিমেইলের লগইন অ্যাক্সেসটা নিয়ে লগইন অ্যাক্সেস তার Gmail জিমেইলের login। আইডি এবং পাসওয়ার্ডটা চাবো। ক্লায়েন্টকে বলবো যে তুমি তোমার জিমেইলের আইডি এবং পাসওয়ার্ডটা আমাকে দাও। তোমার জিমেইলের এটা কি আন্ডারে দিবে? দিবে না কেন? এগুলো দেয় স্যার। আচ্ছা, একটা বিষয় দেখেন, আপনার একটা মানুষের জিমেইল কয়টা আছে? আপনার কয়টা জিমেইল আছে? তিনটা জিমেইল। আচ্ছা এটা আচ্ছা, ধরেন একটা হলো আপনার পার্সোনাল, বাকি 7টা কি করেন? বাকি 7টা বিভিন্ন কি পারপাস পার্সোনাল? ইউজ হয়। বিভিন্ন কাজে ইউজ করি। তাহলে আমি যখন তার মেইল অ্যাক্সেস চাবো সে যদি তার পার্সোনাল না দিয়ে আমাকে যদি ক্রিয়েট করে দেয় তার ক্ষতি আছে? তার মেইলের আন্ডারে আমি তাকে গুগল ট্যাগ ম্যানেজার অ্যানালাইটিক্স 4 ক্রিয়েট করে দেই, সেটা কি তার জন্য ভালো না আমার জন্য ভালো? কোনটা? তার জন্য তাহলে সে আমাকে দিবে না? আচ্ছা, আমার মেল থেকে যদি আমি ক্রিয়েট করে তাকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিই হ্যাঁ, তাহলে সেটাও কি হবে? করতে পারেন আপনি। যদি ক্লায়েন্ট এমনও বলে যে না আমি দিতেই চাচ্ছি না, এটা দিলে আমার 10 কাঠা জমির দাম আপনাকে দিয়ে দেওয়া হবে, তখন আপনি আপনারটা দিয়ে করে দিবেন। না, আমি তো অনেক ক্লায়েন্ট দিতে চাই না। তা আমরা তো কাজ করতেছি গত 5 বছর ধরে, আমাদেরকে তো দিচ্ছে ক্লায়েন্ট, তাহলে আপনাদেরকে দিবে না কেন? দেখেন, একটা জিনিস বলি, সবকিছু পজিটিভলি থিঙ্কিং করতে হবে, বুঝতে পেরেছেন? নিজের কাছে নিজেরাই যদি ফেলেন যে দিবে না, আগে থেকেই যদি নেগেটিভ চিন্তা করেন তাহলে কি কাজ হবে? জি না। থিঙ্কিং থাকতে হবে পজিটিভ। আমি আমার ক্লায়েন্টকে বলবো, ক্লায়েন্ট অবশ্যই আমাকে দিবে। আমরা যে মনে করেন যে ধরেন আপনি একটা ক্লায়েন্টের কাজ করতেছেন বা আদার্স যে সকল ফ্রিল্যান্সাররা আছে তাদের তো ওরাও তো ক্লায়েন্টের কাজ করতেছে, তো ক্লায়েন্টের তো মনে করেন যে একটা ওয়েবসাইট বানাইতে 30,000 40,000 50,000 টাকা যায়, তো সে কি দেয় না ওই মার্কেটারকে অ্যাক্সেস না দিয়ে ওই মার্কেটার কাজ করবে কিভাবে? তো এই জন্য আমাদেরকে পজিটিভলি নিতে হবে সবকিছু। কারণ আমরা দেখেন একটা বিষয়, আপনাদের ক্লাসে আসে আমি যেটা বুঝলাম যে আপনারা নিজেরাই জিনিসপত্রগুলোকে হার্ড ভাবে নেন, এই জন্য সেটা হার্ড, আর আপনারাই কঠিন করেন, এই জন্য সেটা কঠিন হয়। বাট আমরা যদি সহজ করি তাহলে জিনিসটা কি সহজ হবে না কঠিন হবে? তো আমি যে এত দূর পর্যন্ত আপনাদের সঙ্গে যে কথা বললাম, কোন জায়গায় কি আপনার মনে হয়েছে যে আপনাকে কঠিন লাগছে? জি না। তাহলে এত দূর পর্যন্ত যে কথা বললাম এগুলো কি সব কি সঠিকভাবে কি বুঝছি যে কাজ করার জন্য কি করতে হবে না করতে হবে? আচ্ছা, ঠিক আছে, এখন চলেন, এখন আমরা আমাদের একদম আমার একটা কোশ্চেন গুলো একটু নোট করেন, কারণ আমরা ক্লাস শেষে কোশ্চেন নিব, সমস্যা নেই। হ্যাঁ, কারণ ক্লাসের মাঝখানে যদি কোশ্চেন নেই তাহলে এতে করে হবে কি আপনাদের ক্লাসে কথা হবে বেশি, কাজ হবে কম, বুঝছেন? স্যার আমার এখানে একটা সমস্যা হচ্ছে, আমি লিভ নিয়ে একটু রিজয়েন করতেছি, আমাকে একটু জয়েন দিতে। ওকে, ক্যাপ্টেন যিনি আছেন সিআর দেখি এই ব্যাচের একজন, সিআর একজন কেন সিলেক্ট করে নাই তো ভাই এখনো। সিআর একজন আছে, যাক হোক, যে সিআর আছেন আপনাকে মিটিং হোস্ট দিছি, আপনি সুন্দর করে তাকে অ্যাপ্রুভ করে দিবেন। আচ্ছা, তাহলে
আমাদের পিক্সেল আমরা কয়টা ওয়েতে সেটআপ করতে পারি সেটা আমরা জানলাম, পিক্সেলের কাজ কি সেটাও আমরা জানলাম, আমরা পিক্সেল সেটআপ করব কিভাবে সেটাও আমরা এখন দেখব, এবং পাশাপাশি পিক্সেল সেটআপের জন্য ক্লায়েন্টের কাছ থেকে কি কি নিতে হবে সেটাও আমরা জানলাম। তাহলে প্রথমত প্রয়োজন হচ্ছে কি বিজনেস ম্যানেজার অ্যাডমিন অ্যাক্সেস, যেটা অলরেডি আমাদের কাছে আছে। ওয়েবসাইটে লগইন অ্যাক্সেস লাগতেছে, যেটাও অলরেডি আমাদের কাছে আছে। এখন শুধু কি প্রয়োজন, এখন প্রয়োজন হলো গুগল ট্যাগ ম্যানেজারের। সো চলেন আগে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলি, ঠিক আছে? তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ব্রাউজারে আসব। ব্রাউজারে আসার পরে নতুন একটা ট্যাব নিব, নেওয়ার পরে জাস্ট এখানে আমরা সিম্পলি সার্চ করব tagmanager.google.com, এই যেভাবে লিখে সার্চ করবেন tagmanager.google.com লিখে সার্চ করে জাস্ট ইন্টার প্রেস করলে আপনি গুগল ট্যাগ ম্যানেজারের হোম পেজে নিয়ে যাবে বা প্রপার্টিতে নিয়ে যাবে। এখন এখানে একটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করি, সেটা হলো যে এটা হলো আমার গুগল ট্যাগ ম্যানেজারের প্রপার্টি। তো এই একটা প্রপার্টির আন্ডারে আমি চাইলে একাধিক কন্টেইনার ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? মানে অনেকেই জিজ্ঞেস করেন না যে স্যার একটা জিমেইলের আন্ডারে আমি কতগুলো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো? দেখেন, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট একটা মেইলের আন্ডারে একটাই হয়, বাট আমরা চাইলে কন্টেইনার একাধিক ক্রিয়েট করতে পারি। বুঝাতে পেরেছি? দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট একটা, বাট এখানে অনেকগুলো কন্টেইনার আছে না, আছে? জি চাইলে আমি আরো একটা কন্টেইনার ক্রিয়েট করতে পারি। কোত্থেকে? এই যে এখান থেকে। সো চলেন আমি একটা কন্টেইনার ক্রিয়েট করি। তো আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদেরকে বলছে কি যে অ্যাকাউন্ট নেম। তো অ্যাকাউন্ট নেমের জায়গায় আমি ধরেন একটা নাম দিয়ে দিলাম যে ADM বেচ, আপনাদের বেচের নাম দিব 155 দিয়ে দিলাম। এখন বলতেছে কান্ট্রি, মানে আমার এই যে ট্র্যাকিং সিস্টেম বা ইনক্লুড আমি যেটা করতেছি এটা মূলত কোন কান্ট্রির জন্য হচ্ছে। সো আপনার ক্লায়েন্ট যেই কান্ট্রির হবে সেই কান্ট্রিটা এখানে আপনি সিলেক্ট করবেন। আপনার ক্লায়েন্ট যদি হয় বাংলাদেশ তাহলে সিলেক্ট করতে হবে বাংলাদেশ, ক্লায়েন্ট যদি হয় ইউনাইটেড স্টেট তাহলে ইউনাইটেড স্টেট, ক্লায়েন্ট যদি হয় ইউনাইটেড কিংডম তাহলে ইউনাইটেড কিংডম, ক্লায়েন্ট যদি হয় কানাডা তাহলে কি সিলেক্ট করবেন? কানাডা। কানাডা। তাহলে ক্লায়েন্ট যেই কান্ট্রির হবে সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করব। তো আমরা তো বাংলাদেশ থেকে করছি, আমরা এখানে বাংলাদেশ দিয়ে দিব। ওকে, বাংলাদেশ। আর অ্যাকাউন্ট নেমটা কি ডোমেইন দিয়ে নেম দিলাম। দিলে ভালো হয় না সবসময়? এখানে কন্টেইনার নেম দিব, এখানে ডোমেইন নাম দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আমার এখানে নাম দেওয়া আছে কি ইনজিয়া মার্ট, তো আমি চাইলে এখানে ইনজিয়া মার্ট দিতে পারতাম। তো আমি এখানে অ্যাকাউন্ট নেম ADM বেস 155 কেন দিলাম? আমি যেন বুঝতে পারি যে আমি এর আগে আপনার এই ক্লাসটা করাইছি, দ্বিতীয়বার যেন আমি যেন সেজন্য এই কন্টেইনারটা খুঁজে পাই। বুঝতে পারছেন? জি স্যার। মানে ইনজিয়া মার্টে তো আরো অনেকগুলো করা আছে, তাহলে আপনার ইনজিয়া মার্ট কোনটা আর এটা ইনজিয়া মার্ট কোনটা এটা আমি বুঝতে পারবো? তো আপনারা কার নাম দিবেন? আপনারা নাম দিবেন ক্লায়েন্টের ওয়েবসাইটের যা নাম সেই নামটা এখানে দিবেন। বুঝছেন এখন? জি স্যার। আচ্ছা, তো এখানে আমরা কান্ট্রি বাংলাদেশ দিলাম। দেওয়ার পর নিচের দিকে আসি, এখন দেখেন বলছে কি যে কন্টেইনার সেটআপ, তুমি এখন কন্টেইনার সেটআপ করো। তো এখানে তারা আমাকে বলছে কন্টেইনার নেম। তো কন্টেইনার নেমের জায়গায় আমি কি দিব? আমার ওয়েবসাইটের ডোমেইন নেম। ডোমেইন নেম কটুক আইও থেকে শুরু করে DEV পর্যন্ত কপি করব। কপি করে সুন্দর করে এখানে ডোমেইন নেমটা বসাই দিব। দেওয়ার পরে আমার টার্গেট প্ল্যাটফর্ম কি? এখন আমি কোনটার কাজ করতেছি? আমি ফেসবুক পিক্সেল সেটআপ ডাইনামিক্যালি করতেছি, যেটাকে আমরা কি বলি ব্রাউজার সাইট ট্র্যাকিং। আচ্ছা, তাহলে আমার টার্গেট প্ল্যাটফর্ম কি হবে? ওয়েব না সার্ভার? ওয়েব। তাহলে আমি টার্গেট প্ল্যাটফর্ম দিলাম ওয়েব ফর ইউজ অন ডেস্কটপ অ্যান্ড মোবাইল ওয়েব পেজেস। ওকে, ঠিক আছে, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যখন আমি ক্রিয়েটে ক্লিক করব তখন গুগলের কাছ থেকে একটা পপআপ আসবে। গুগল আমাকে বলবে যে আমার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যেগুলো তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। সো চলেন ক্রিয়েটে ক্লিক করি। ক্লিক করার পরে গুগল বলছে গুগল ট্যাগ ম্যানেজার টার্মস অফ সার্ভিস এগ্রিমেন্ট, তার একটা এগ্রিমেন্ট আছে যেটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। ওকে, তো এই যেখানে লেখা আছে আই অলসো অ্যাকসেপ্ট ডাটা প্রসেসিং টার্মস অ্যান্ড রিকোয়ার্ড বাই GDPR। তো আমরা এটাকে চেক মার্ক করে দিব, দিয়ে জাস্ট ইয়েসে ক্লিক করলে আমার গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট অথবা যে কন্টেইনার ছিল সেটা আমার ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো আমার গুগল ট্যাগ ম্যানেজারে কন্টেইনার ক্রিয়েট হয়ে গেল। এখন চলেন একটু গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে আলোচনা করি। গুগল ট্যাগ ম্যানেজার কি? হোয়াট ইজ গুগল ট্যাগ ম্যানেজার? এর আগে তো জানলাম হোয়াট ইজ পিক্সেল, পিক্সেল মূলত কি। এখন জানবো গুগল ট্যাগ ম্যানেজার কি। কারণ আপনি যখন ক্লায়েন্টকে বলবেন যে আমি গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে তোমার পিক্সেলটা সেটআপ করে দিব, ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ গুগল ট্যাগ ম্যানেজার। আপনি যদি জানেন যে গুগল ট্যাগ ম্যানেজার কি, ক্লায়েন্টকে এক্সপ্লেইন করতে পারবেন? জি না। আর যদি জানি তাহলে পারবো? জি আলহামদুলিল্লাহ। যদি জানি তাহলে পারবো, বাট না জানলে তো পারা পসিবল না। এখন গুগল ট্যাগ ম্যানেজার কি? গুগল ট্যাগ ম্যানেজার এই ভদ্রলোকও হলো একটি ট্র্যাকিং সিস্টেম বা একটা ট্র্যাকিং প্ল্যাটফর্ম। এই ভদ্রলোককে আমরা বলে থাকি ট্র্যাকিং প্ল্যাটফর্ম। এই একটা প্ল্যাটফর্মের আন্ডারে আপনি একাধিক প্ল্যাটফর্মের মধ্যে ট্র্যাকিং সিস্টেম ইমপ্লিমেন্ট করতে পারবেন। এখন একাধিক প্ল্যাটফর্ম বা একাধিক সিস্টেম আমি কি বুঝাচ্ছি এটাতে? গুগল ট্যাগ ম্যানেজার নিজেই একটা ট্র্যাকিং প্ল্যাটফর্ম বা এটাকে আমরা বলি ট্র্যাকিং টুলস।
এই টুলসের আন্ডারে আপনি একাধিক প্ল্যাটফর্মে আপনার ট্র্যাকিং সিস্টেম ইমপ্লিমেন্ট করতে পারবেন। সেটা হতে পারে ফেসবুক, সেটা হতে পারে টুইটার, সেটা হতে পারে লিঙ্কডইন, সেটা হতে পারে গুগল, সেটা হতে পারে পিন্টারেস্ট। মানে যতগুলো প্ল্যাটফর্মে ট্র্যাকিং সিস্টেম কাজ করে বা ট্র্যাকিং সিস্টেম ইমপ্লিমেন্ট করা যায়, সকল প্ল্যাটফর্মেই একটা ট্র্যাকিং টুলসের মাধ্যমে আপনি ট্র্যাক করতে পারবেন। তাহলে গুগল ট্যাগ ম্যানেজার কি? একটি ট্র্যাকিং টুলস, যার আন্ডারে কি করা হয়, যত সকল প্ল্যাটফর্মে ট্র্যাকিং সিস্টেম ইমপ্লিমেন্ট করা যায়, সকল প্ল্যাটফর্মে এই একটা টুলসের মাধ্যমে ট্র্যাকিং সিস্টেম ইনক্লুড করা হয়। বুঝাতে পেরেছি আমাদের গুগল ট্যাগ ক্লাসটা ম্যানেজার তো কি? রেকর্ড হচ্ছে স্যার, তাই না? জি। তাহলে গুগল জি, ট্যাগ ম্যানেজার ইনশাআল্লাহ। কি, এটা কি বুঝছি? জি স্যার। জি জি স্যার। ওকে। জি স্যার। এখন এই যে গুগল ট্যাগ ম্যানেজারটা আমরা ক্রিয়েট করলাম, গুগল ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করার পর আমাদেরকে কি করতে হবে, আমাদের ওয়েবসাইটের সঙ্গে গুগল ট্যাগ ম্যানেজারকে কানেক্ট করতে হবে। তো আমাদের ওয়েবসাইটের সঙ্গে আমরা গুগল ট্যাগ ম্যানেজারকে দুইভাবে কানেক্ট করতে পারি। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটের সঙ্গে আমরা গুগল ট্যাগ ম্যানেজারকে দুইভাবে কানেক্ট করতে পারি। ওয়ান, ম্যানুয়ালি, আবার সেম সিস্টেমটা আসতেছে, এবং দুই হলো প্লাগইন। 2 নাম্বার হলো প্লাগইন। এখন ম্যানুয়ালি যদি করি তাহলে কি হবে? ম্যানুয়ালি যদি আমি করতে চাই, তাহলে আমি এই যে এখানে যে দিছি ডায়নামিক্যালি, এই ডায়নামিক্যালি সেটআপ আমি করতে পারবো না। বাট আমি যদি প্লাগইনের মাধ্যমে করি তাহলে আমি ডায়নামিক্যালি সেটআপ করতে পারবো। কেন? কারণ আমি প্লাগইনের থ্রুতে করলে আমি আমার ওয়েবসাইটের ডাটা লেয়ার ইনেবল করতে পারবো। তো ডাটা লেয়ার যখন আমি ইনেবল করব তখন সেটা ডায়নামিক্যালি সেটআপ হবে। বাট যখন আমি ম্যানুয়ালি করব তখন কি ডাটা লেয়ার ইনেবল করার কোনো পসিবিলিটি আছে? তখন করতে পারবো? জি না। তখন পারবো না। তো যদি ম্যানুয়ালি করি তাহলে কিভাবে করতে হবে? ম্যানুয়ালি করতে হলে আমাকে এই যে কোডের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দুইটা অ্যাডিশনাল কোড আছে। ঠিক আছে, গুগল ট্যাগ ম্যানেজারে দুইটা অ্যাডিশনাল কোড আছে। একটা কোড আমাকে ওয়েবসাইটের হেডে ইমপ্লিমেন্ট করতে হবে, আর একটা কোড আমাকে ওয়েবসাইটের বডিতে ইমপ্লিমেন্ট করতে হবে। তারপর আমি গিয়ে এই গুগল ট্যাগ ম্যানেজারকে আমার ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করতে পারবো। সো আমরা কোড ইমপ্লিমেন্ট করব না, আমরা সরাসরি প্লাগইনের থ্রুতে করব। তো যেই প্লাগইনের থ্রুতে করব সেই প্লাগইনের নামটা হলো GTM4WP। এই প্লাগইনের থ্রুতে আমরা গুগল ট্যাগ ম্যানেজারকে আমাদের ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করব। সো চলেন করে আসি। সুন্দর করে আমরা এই যে কোডটা যে আছে এই কোডটাকে কপি করব। কপি করে চলে যাব আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। এটা হলো আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড, যেটাকে আমরা বলে থাকি কি, ওয়েবসাইটের ব্যাকএন্ড। আই মিন এখানে আমরা যা কাজ করব ফ্রন্ট এন্ডে ওটাই শো করবে। সো আমরা চলে আসবো আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আমরা প্লাগইন সেকশনে যাব এবং প্লাগইন সেকশন থেকে অ্যাড নিউ প্লাগইন এখানে যাব। ওকে, আসার পরে এই জায়গার মধ্যে আমরা সার্চ করব GTM4WP, যে দেখেন লিখাই আছে। জাস্ট এইভাবে লিখবেন GTM4WP। লিখার পরে এই যে দেখেন চলে আসছে GTM4WP। কোত্থেকে আসছে? থমাস গিগার থেকে। এটা স্পন্সর্ড করেছে থমাস গিগার। তো আমরা কি করব, এই প্লাগইনটাকে সুন্দর করে ইনস্টলে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা এটাকে অ্যাক্টিভ করে নিব। যখন আমরা এটাকে অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করার পরে সেম ভাবে আবার আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে এই যে লেফট সাইডে যে অফ সেকশনগুলো আছে এখান থেকে নিচে আসব। নিচে আসে যে সেটিংসে গেলে এখানে আমরা গুগল ট্যাগ ম্যানেজার পাবো। তো আমাদের ওয়েবসাইট এখন লোড হচ্ছে। আমরা সেটিংসে মাউসটা নিয়ে যাবেন, আবার ক্লিক করি আর না, মাউস নিয়ে গেলেই একটা পপ আপ আসবে। ওকে, এই যে সেটিংসে আমরা আসছি, এই যে দেখেন গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা একটা সেকশন পাবো, সেটা হলো গুগল ট্যাগ ম্যানেজার আইডি। তো এই যে আইডিটাকে আমরা কপি করেছি, এই আইডিটাকে নিয়ে যে আমরা এখানে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব ইন্টিগ্রেশনে, কারণ আমাদেরকে ডাটা লেয়ার ইনেবল করতে হবে। সো এখানে আইডিটা পেস্ট করেই আমরা চলে যাব ইন্টিগ্রেশন। এখানে আসার পরে এখান থেকে আসবো উকমার্সে। উকমার্সে আসার পরে এই যে ট্র্যাক ই কমার্স, এই জায়গায় একটা চেক মার্ক দিব। দেওয়ার পরে নিচের দিকে আসবো, নিচের দিকে আসে সেভ চেঞ্জে ক্লিক করব। এখন এখানে আমি একটা সমস্যা বলি আপনাদের। এখানে আমি কোড বসাইছি, কোড বসানোর পরে ইন্টিগ্রেশনে গেছি, উকমার্সে গেছি, ডাটা লেয়ার ইনেবল করছি, তারপর প্রিভিউ করছি। প্রিভিউ করার পরে যখন ওয়েবসাইট লিংক দিয়ে কানেক্ট করি তখন আর ট্যাগ ম্যানেজার কানেক্ট হয় না। তখন কি করেন, সুন্দর করে একটা স্ক্রিনশট মারে গ্রুপে দিয়ে দেন, স্যার এটা কেন হয় না? এখন কেন হয় না স্যার, এটা একটু বলি শুনেন। তো যখন আমি এখানে কোডটা বসাইছিলাম তখন এই অপশনটা অন ছিল না। জি যখন আমি কোড বসাই ডাটা লেয়ার ইনেবল করে আসে সেভ করছি, তখন এটা কি অফ হয়ে গেছে? জি এই কন্টেইনার অপশনটা যদি অন যদি না করেন তাহলে কি কাজ করবে? জি না।
জি না। তো অবশ্যই যখন আপনারা কোড বসায় ডাটা লেয়ার ইনেবল করবেন, ইনেবল করে যখন আসে সেভ করবেন, তখন এই ভদ্রলোক অটোমেটিক্যালি অফ হয়ে যায়। তখন এই ভদ্রলোককে আবার অন করে দিবেন। অন করাটা কি ফরজ। এটা যখন অন হবে তখনই আপনার গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট হবে, তার আগে হবে না। তো এটাকে অন করে আবার সেভ করবেন, এখন আপনার গুগল ট্যাগ ম্যানেজার কানেক্টেড। আচ্ছা, তো গুগল ট্যাগ ম্যানেজার তো কানেক্ট হইলো, তো কানেক্ট হয়েছে কি না হয়েছে বুঝবো কিভাবে? এটার জন্য আমাদেরকে গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে প্রিভিউ করতে হবে। এখন অনেকের এমন হয় না, প্রিভিউ করার পরে ওয়েবসাইট লিংক দিয়ে ওটা কানেক্ট করি, তখন এখানে আরেকটা ব্রাউজার চলে আসে, আসে না? আসে কি আসে না? জি আসে তো জি যখন আসে ব্রাউজার আসে তো যখন ব্রাউজার আসে, অনেকেই কি করেন, সুন্দর করে টুক করে ক্লোজ করে দেন। ক্লোজ করে দেওয়ার পরে দেখবেন এই জায়গার মধ্যে একটা ইরর শো করে, লেখা থাকে কি রিওপেন, থাকে না এরকম? জি তখন মেসেজ দেন, জি। স্যার রিওপেন কেন আসলো? রিওপেন আসবে না, আপনি তো কাটেই দিয়েছেন, তো রিওপেন তো এই জন্য আসছে। তাহলে এই ভেজালটা থেকে মুক্ত কিভাবে হব? এই ভেজাল থেকে মুক্ত হওয়ার জন্য আপনাদেরকে একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে। কি এক্সটেনশন? আপনারা ডাটা লেয়ার ইনেবল করে সঙ্গে সঙ্গে একটা নতুন ট্যাব নেবেন, নিয়ে সার্চ করবেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগেসি। এই যে এই ভদ্রলোককে, এই যে দেখেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ক্রোম ওয়েব স্টোর, ঠিক আছে? এই ভদ্রলোক আর এই যে এই ভদ্রলোক একই কিন্তু, ঠিক আছে? তো আমরা এখানে চলে যাব। যাওয়ার পরে এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা আছে, এটাকে আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করে অ্যাড এক্সটেনশন। ওকে, পারিবারিক কথা পরে বলি, না মাইক্রোফোন বন্ধ করে দিয়ে বলি। আচ্ছা, তো আমার এটা কি হলো, এখানে অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, যে এক্সটেনশন বার যে আছে, এটাকে আমরা বলি এক্সটেনশন বার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশন, এটার এই যেখানে একটা পিন আইকন আছে না, এটাতে ক্লিক করে এটা ব্লু কালার করে দিবেন। ব্লু কালার করলে এটা পিন হয়ে যাবে, আপনার কাজ কিন্তু শেষ। আর কিন্তু নতুন কোনো উইন্ডো ওপেন হবে না। এখন আপনি গুগল ট্যাগ ম্যানেজার থেকে প্রিভিউ করে ওয়েবসাইট লিংক দিয়ে কানেক্ট করে যখন ডিবাগ মোডে যাবেন, তখন এই পাশেই একটা উইন্ডো কানেক্ট হবে। চলেন একটু দেখি যে ট্যাগ ম্যানেজার আসলে ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট হলো কি হলো না। তো আমরা প্রিভিউতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিব। সুন্দর করে এখান থেকে ওয়েবসাইট ইউআরএলটাকে আমরা কপি করব, কপি করে আসি এখানে ওয়েবসাইট ইউআরএলটা দিব। দেওয়ার পরে এই জায়গা থেকে আমরা কানেক্টে ক্লিক করব। যখন কানেক্টে ক্লিক করব তখন আমাদেরকে ডিবাগ মোডে নিয়ে যাবে। ডিবাগ মিন্স হলো টেস্ট পারপাস। কি লেখা আছে? জিটিএম ডিবাগ লেখা আছে। জি এটাকে মূলত জি, বলা হয় জি, টেস্ট জি। পারপাস, আমি টেস্ট করতেছি। তো যখন আমি এখানে আসব, তখন এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশনটা আছে না, এটা এখানে শো করবে। কি লেখা আছে? ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড। কানেক্টেড তো এই যে ভদ্রলোক যে আছে না, এই ছোট্ট এক্সটেনশনটা, এটাকে ফিনিশও করা যাবে না, ক্লোজও করা যাবে না। কেন? কারণ একে যদি ফিনিশ অথবা ক্লোজ যদি করেন, তাহলে এই জায়গার মধ্যে আবার লেখা আসবে রিওপেন। এই জায়গার মধ্যে দেখবেন আবার লেখা আসবে রিওপেন। কেন এখন রিওপেন লেখা আসবে? কারণ এই ছোট্ট ভদ্রলোকটা আপনার ওয়েবসাইটের সঙ্গে এই গুগল ট্যাগ ম্যানেজারকে কানেক্ট করে রাখছে। এর কাজটাই হলো ট্যাগ ম্যানেজারকে কানেক্ট করে রাখা। তাহলে একেই যদি, এখন ধরেন আপনার বাসার মধ্যে যে টিউবওয়েল যে আছে, এখন টিউবওয়েলের মধ্যে একটা ডান্টি আছে না, জি এখন আপনি যদি ডান্টি এখন ডান্টি যদি খুলে যদি ফেলেন, ডান্টি খুলে ফেলার পরে যদি এখন যে টিউবওয়েলের ওখানে যায়, যদি যত বাতাস মারেন, যত কিছু করেন, পানি বের হবে? জি না তাহলে এই যে ভদ্রলোক যে আছে, এ হলো টিউবওয়েলের ডানটা। এখন একেই যদি খুলে যদি ফেলেন, তাহলে কি একে আর থাকবে? জি না এই হলো বিষয়। সো এই কাজগুলো করা যাবে না। এই কাজগুলো করবেন না, দেখবেন কোনো সমস্যা নাই, সব সুন্দরভাবে করতেছেন আপনারা। কিন্তু যদি এই কাজগুলো করেন, তখনই সমস্যাগুলো ঘটে। তাহলে আমরা কি গুগল ট্যাগ ম্যানেজারকে আমাদের ওয়েবসাইটের সঙ্গে সঠিকভাবে সুন্দরভাবে কানেক্ট করতে পারছি? জি জি কোনো প্রবলেম জি হয়েছে? পারছি। জি জি আচ্ছা, এখন কি করব? এখন আমাদের যখন এটা কানেক্ট হয়ে যাবে, তখন আমরা গুগল ট্যাগ ম্যানেজারে এসে সাবমিটে ক্লিক করব। ক্লিক করে জাস্ট আমরা এখানে একটা নাম দিব বুঝার জন্য, যেন আমরা বুঝতে পারি যে আমরা কোন কোন স্টেপগুলো কমপ্লিট করতেছি। যেন একটা নাম দিব আমরা কি ট্যাগ ম্যানেজার কানেক্টেড, মানে আমরা ট্যাগ ম্যানেজার আমাদের ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করে ফেলছি। দেন পাবলিশ হয়ে গেল, আমাদের ট্যাগ ম্যানেজার এখন কানেক্ট। তাহলে স্যার কেউ যদি ফিনিশ করে ফেলে? ফিনিশ করে ফেললেও সমস্যা নাই, কিন্তু নাম দিয়ে দিলে বেটার, ঠিক আছে? আর এইখান থেকে ফিনিশ করবেন না, আবার এখান থেকে ফিনিশ করলে কিন্তু স্যার ওইখান থেকে করলে রিকানেক্ট আবার কিভাবে করবে স্যার? এইখান থেকে যে দেখেন ফিনিশ করবো, এই যে চলে আসছে, আবার রিওপেনে ক্লিক করবো, আবার নিয়ে যাবে আবার ডিবাগে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে গুগল ট্যাগ ম্যানেজার এইখানে তো আমাদেরকে স্যার আপডেট কি আপডেট কি স্যার বলেন? আপডেট কি? না আপনি মানে ওই যে আপনি লাস্ট যে এটাতে বললে যে ভার্সন লাস্টে যে আসলো ভার্সন 2 না 1, এখানে তো স্যার আমাদেরকে আপডেট লিখে দেখাইছে। হ্যাঁ, আপডেট। আপডেট লিখে নাম, আপনি আপডেট লিখেন আর আপনার নাম দেন, সেটা সমস্যা নেই। বুঝতে পারছেন?
নাম আমরা আপডেট লিখি আর আমার নাম দেই, সেটা সমস্যা নাই। একটা জিনিস দেখেন, যখন আমি এখান থেকে ভার্সনটাকে সাবমিট করে পাবলিশ করব, তখন দেখেন এই ভার্সনে যখন আসবো আমি, এটা তো ওয়ার্ক স্পেস, এখানে আমি কাজ করতেছি, আমার ভার্সনে যখন আসবো তখন দেখেন প্রথমে আমরা যখন ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করলাম সেটা কি ছিল, এমটি কন্টেইনার ছিল না, না কোনো কাজ করছি? এমটি ছিল। তারপর আমরা ওয়েবসাইটকে কানেক্ট empty করছি, ছিল। তাহলে আমি এখানে লিখে দিয়েছি ট্যাগ ম্যানেজার কানেক্টেড, তাহলে আমার বুঝতে সুবিধা হচ্ছে না যে আমি ট্যাগ ম্যানেজার কানেক্ট করছি? জি জি ধরেন আপনি আজকে প্র্যাকটিসে বসছেন, এখন আপনি অর্ধেক কাজ করছেন, অর্ধেক কাজ করার পরে আপনার মনে পড়ছে যে আমি তো বাসার একটা কাজ করি নাই, এখন আমাকে বাসার কাজটা সারতে হবে। এখন বাসার কাজ করতে করতে আপনার 2 ঘন্টা চলে গেছে, এখন 2 ঘন্টা পরে আপনি চিন্তা করছেন আমি কতদূর পর্যন্ত কাজ শেষ করছি, তখন ভার্সনে আসার জন্য আপনি দেখবেন যে আপনি এতদূর শেষ করছেন, তাহলে পরবর্তী স্টেপটা আপনি নিতে পারবেন না, না কষ্ট হবে? কষ্ট সহজ হবে। হবে। আচ্ছা, আর যদি আপনি যদি নাই যদি দেখতে যদি পারেন যে আপনি কতদূর ইয়ে করছেন, কাজ করছেন, তাহলে পরবর্তী বিষয়টা কি বুঝতে কি সহজ হবে? কষ্ট Yes, হবে। sir. তাহলে এখন নামটা কেন দিছি এটা বুঝতে পারছেন? Yes, জি। ভাইয়া। আচ্ছা, তাহলে ট্যাগ ম্যানেজার আমি ক্রিয়েট করলাম, ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করলাম, কানেক্ট করে সেটাকে ওয়েবসাইটের সঙ্গে পাবলিশও করে দিলাম। এই পর্যন্ত কি সবাইকে ক্লিয়ার, Yes, জি, ভাইয়া। না কোনো সমস্যা আছে? জি না স্যার। আচ্ছা, তাহলে আমরা গুগল ট্যাগ ম্যানেজারকে আমাদের ওয়েবসাইটের সঙ্গে সঠিকভাবে কানেক্ট করে দিছি। এখন একটু গুগল ট্যাগ ম্যানেজারকে একটু চিনি। গুগল ট্যাগ ম্যানেজার কি এটা তো জানছি, এখন গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে আরো একটু ডিপলি জানি। গুগল ট্যাগ ম্যানেজারে এই সকল বিষয়বস্তুর কাজ কি, এগুলো আমাদেরকে জানতে হবে। এগুলো নিয়ে আমরা এখন ইন ডিটেলস কথা বলবো, কারণ শুরুতেই আমি বলছি যে এগুলো নিয়ে ইন ডিটেলস কথা হবে, এবং এটা আমরা একটা কেস স্টাডি বেস তৈরি করব। এমন ভাবে আমরা কাজ করব মনে হবে যে আমরা ক্লায়েন্টের কাজ করতেছি। বুঝাইতে পারছি? জি আচ্ছা, তো দেখেন এইটা যে আছে, এই যে ট্যাগ ম্যানেজারটা যে আছে, এই ট্যাগ ম্যানেজারের এটা মূলত হলো হোম সেকশন, আর এটাকে আমরা বলে থাকি ওভারভিউ, যেটাতে আমরা অলরেডি আছি। ওভারভিউ এটা হলো ট্যাগ ম্যানেজারের ওভারভিউ অথবা হোম সেকশন। আচ্ছা, তো এর মধ্যে কয়েকটা সেকশন আছে, এটা হলো ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, ফোল্ডার এবং টেমপ্লেট। কোনটার কি কাজ, কোনটা কিভাবে কাজ করে, চলো একটু আলোচনা করি। শুরু করি টেমপ্লেট থেকে, তাহলে বুঝতে সুবিধা হবে। টেমপ্লেট সেকশনটা মূলত কি? টেমপ্লেট সেকশনটা হলো ওই যে আমি আপনাদেরকে প্রথম ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় বললাম যে ট্যাগ ম্যানেজার হলো একটা ট্র্যাকিং টুলস, যার আন্ডারে আমরা কি করতে পারি, যার আন্ডারে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে, যে প্ল্যাটফর্মগুলোতে ট্র্যাকিং সিস্টেম ইমপ্লিমেন্ট করা যায় সেগুলোতে আমরা ট্র্যাকিং সিস্টেম ইমপ্লিমেন্ট করতে পারি। তো প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য ট্র্যাকিং সিস্টেম ইমপ্লিমেন্টের মাধ্যম আলাদা আলাদা টেমপ্লেট হয়ে থাকে, আলাদা আলাদা টেক টেমপ্লেট হয়ে থাকে। তো এই টেমপ্লেট সেকশনে 2 ধরনের টেমপ্লেট আছে, একটা হলো টেক টেমপ্লেট আর একটা হলো ভেরিয়েবল টেমপ্লেট। তো টেক টেমপ্লেট হলো কোনটা, যখন আপনারা ফেসবুক পিক্সেল বা ব্রাউজার সাইট আপনি সেটআপ করেছেন গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, তখন আমরা টেমপ্লেট গ্যালারিতে গিয়ে ফেসবুক পিক্সেল নামক একটা টেমপ্লেট ইনস্টল করছিলাম, মনে আছে? জি তো ওই যেই সকল টেমপ্লেট আপনি ইনস্টল করেন বা যেই সকল টেমপ্লেট আপনি যেই প্ল্যাটফর্মে আপনি কাজ করতেছেন, ওই প্ল্যাটফর্মের যে টেমপ্লেটটা যে আপনি যে নিচ্ছেন, ওই টেমপ্লেটটা আপনি এই সেকশন থেকে চাইলেও নিতে পারবেন, ওটা হলো টেক টেমপ্লেট। আর একটা হলো কি ভেরিয়েবল টেমপ্লেট। তো এগুলো নিয়ে আমরা আরো ডিটেইলসে কথা বলবো যখন আমরা কাজ করব, ঠিক আছে? তো আপাতত জানি যে টেমপ্লেট সেকশনটা হলো আমরা যদি কোনো প্ল্যাটফর্মে গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে ট্র্যাকিং সিস্টেম ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে ওই প্ল্যাটফর্মের যে ট্যাগ টেমপ্লেটটা প্রয়োজন সেটা আমরা এই টেমপ্লেট সেকশন থেকে নিতে পারি। ওকে, তারপর চলে আসেন ফোল্ডার। ফোল্ডারটা মূলত কি? ফোল্ডারটা মূলত হলো, এটাকে আমরা বলে থাকি ওয়ান কাইন্ড অফ ফোল্ডারই বলেন। যেমন আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ আমরা যেটা ইউজ করি, সেখানে আমরা একটা লোকাল ডিভাইস থাকে, লোকাল ডিভাইসের মধ্যে আমরা অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট করতে পারি না? ধরেন আপনি আজকে একটা অ্যাসাইনমেন্ট দিবেন, আপনি অ্যাসাইনমেন্টের একটা ফোল্ডার করছেন, সেখানে আপনি সকল স্ক্রিনশটগুলো আপনি রাখতেছেন ওই ফোল্ডারে, এবং ফোল্ডারের নাম দিয়েছেন অ্যাসাইনমেন্ট নাম্বার 58। করি না আমরা এরকম? জি তো ওইখানে যে আমরা ফোল্ডার যে ক্রিয়েট যে করি, এখানেও এই ফোল্ডারটা সেম ভাবে কাজ করে। আমি আমার এই ওয়ার্ক স্পেসে কি কি করতেছি সেটা আমি এইখানে নিউ ফোল্ডার আকারে রাখতে পারবো। তো এটা যদি আমাদের কাজ নাই, বাট জানে রাখলাম আর কি। এখন চলে আসি ভেরিয়েবলে। ভেরিয়েবলটা মূলত কি? ভেরিয়েবলকে আমরা মূলত বলে থাকি ইউজার কমান্ড অথবা অ্যাডমিন কমান্ড। এই ভেরিয়েবল সেকশনটাকে আমরা বলে থাকি ইউজার কমান্ড অথবা অ্যাডমিন কমান্ড। এখন কেন তাকে ইউজার কমান্ড অথবা অ্যাডমিন কমান্ড বলা হয়? কারণ আমরা এই ভেরিয়েবলের থ্রুতে বলে দিতে পারি যে আমরা মূলত কি করতে চাচ্ছি। যেমন ধরেন আমার এই ওয়েবসাইটের মধ্যে
অনেকগুলো প্রোডাক্ট আছে। সো এই স্পেসিফিক প্রোডাক্টের নামটা কি সেটা যদি আমি যদি প্ল্যাটফর্মে যদি পাঠাতে যদি চাই তাহলে আমি কার মাধ্যমে পাঠাবো বলেন? ভেরিয়েবলের ভেরিয়েবলের মাধ্যমে। তাহলে আমি কি ভেরিয়েবলকে কমান্ড দিচ্ছি? ভেরিয়েবলকে কি আমি কমান্ড করতেছি না যে তুমি এই নামটা আমার ওই কাঙ্ক্ষিত প্ল্যাটফর্মে পাঠাও? কমান্ড করতেছি কি না? জি তো এই জন্য আমরা ভেরিয়েবল সেকশনকে বলি ইউজার কমান্ড অথবা অ্যাডমিন কমান্ড। এখন কেন ইউজার কমান্ড অথবা অ্যাডমিন কমান্ড বলি? কারণ এই গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাডমিন কে? আমি। এই গুগল ট্যাগ ম্যানেজারটা ইউজ করতেছে কে? আমি। তাহলে আমি তাকে যা বলবো সে তো ওইটাই করবে নাকি, না তার বাইরে কিছু করবে? জি না। তাহলে আমি যা বলবো সে সেটাই করবে। এই জন্য আমরা ভেরিয়েবল সেকশনকে বলি ইউজার কমান্ড অথবা অ্যাডমিন কমান্ড। তো এই ভেরিয়েবল সেকশনে দুই ধরনের ভেরিয়েবল আছে, একটা হলো বিল্ড ইন ভেরিয়েবল আর একটা হলো ইউজার ডিফাইন ভেরিয়েবল। তো বিল্ড ইন ভেরিয়েবলটা মূলত কি? বিল্ড ইন ভেরিয়েবলটা হলো গুগল ট্যাগ ম্যানেজার আমাদের সুবিধার্থে কিছু ভেরিয়েবল ক্রিয়েট করে রেখেছে যেটা আমরা চাইলে এখান থেকে ইউজ করতে পারি। আর ইউজার ডিফাইন ভেরিয়েবলটা হলো আমি কাস্টম ভাবে যদি কোনো কিছু ভেরিয়েবলের থ্রুতে আমার কাঙ্ক্ষিত প্ল্যাটফর্মে পাঠাতে চাই তাহলে সেটা আমি ইউজার ডিফাইন ভেরিয়েবলের মাধ্যমে পাঠাতে পারি। এক্সাম্পল স্বরূপ যেটা আপনাদেরকে বললাম, এই যে একটা প্রোডাক্টের এসেনশিয়াল যে নাম যে আছে বা এই প্রোডাক্টের যে স্পেসিফিক নাম আছে সেটা যদি আমি আমার টার্গেটেড প্ল্যাটফর্মে পাঠাতে চাই তাহলে সেটা আমি ইউজার ডিফাইন ভেরিয়েবলের থ্রুতে পাঠাতে পারবো। তাহলে ভেরিয়েবলের কাজ কি, ভেরিয়েবল কিভাবে কাজ করে এটা কি বুঝতে পেরেছি? জি জি আচ্ছা, এখন চলে আসি ট্রিগারে। ট্রিগার মূলত কি? ট্রিগার মূলত হলো একজন কাস্টমারের জার্নিকে ট্র্যাক করে। তো ট্রিগারের কাজ হলো ট্র্যাক করা। কোন কাস্টমার আমার ওয়েবসাইটে যাচ্ছে, সে কোন স্পেসিফিক প্রোডাক্টটা দেখলো, কোন স্পেসিফিক প্রোডাক্টটা সে অ্যাড টু কার্ট করলো, কোনটা সে চেক আউট করলো, কোনটা সে পারচেস করলো, এ সকল কাস্টমারের জার্নিগুলোকে ট্র্যাক করার কাজই হলো ট্রিগারের। আর ট্যাগের কাজ ভাই কি? এখানে মাইক্রোফোন করে রাখছে। মাইক্রোফোনটা একটু অফ করে দেন। কে এটা? আচ্ছা, অফ করছে। আচ্ছা, তাহলে ট্রিগারের কাজ হলো কাস্টমারের জার্নিগুলোকে ট্র্যাক করা। আর ট্যাগের কাজ কি? ট্যাগের কাজ হলো এই যে কাস্টমারের জার্নিগুলোকে যে ট্রিগার যে কালেক্ট যে করলো, এই জার্নিগুলোকে নিয়ে এই ট্যাগ এই ভদ্রলোক কি করে? ট্যাগের কাজ হলো এই জার্নিগুলোকে নিয়ে আমাদের কাঙ্ক্ষিত প্ল্যাটফর্মের কাছে পাঠা। তার মানে আমরা যদি একটু মানে এক্সাম্পল স্বরূপ যদি বুঝি, ট্রিগার মূলত হলো ধরেন একটা রেস্টুরেন্টের ম্যানেজার হলো ট্রিগার আর ট্যাগ হলো ওয়েটার। বুঝতে পারছেন? যখন আপনি রেস্টুরেন্টে যান তখন ম্যানেজার ওয়েটারকে ডাকে বলে না এই কি খাবে, অর্ডারটা কাটেন, বলে না? না বলে না? তো এরকম। তো জি স্যার। এই ট্রিগার মূলত ওই ম্যানেজারের মতো কাজ করে। তো ট্রিগারের কাজ হলো এই কাস্টমারকে দেখা। তো কোন কাস্টমার আসতেছে, সে কোথায় বসলো, ঠিক আছে, কোথায় বসলো, কোন টিস্যুটা বের করে মুখ মুছলো, হ্যাঁ, কোন বোতলটা খুলে সে পানি ঢালে খাইলো, এই কাজগুলো মূলত মনে করেন যে ট্রিগার করে। তার মানে কোন কাস্টমার আসলো, প্রোডাক্ট দেখলো, অ্যাড টু কার্ট করলো, চেক আউট করলো, পারচেস করলো, এদের জার্নিগুলোকে দেখাই কাজ হলো বা ট্র্যাকিং করার কাজই হলো ট্রিগারের। আর ট্যাগের কাজ হলো কি? ওই জার্নিগুলোকে সার্ভ করা, মানে হলো ওয়েটার। ওই অর্ডার নিয়ে আসবে, ম্যানেজারকে দিবে, ম্যানেজার পাঠাবে কিচেনে, কিচেন থেকে মনে করেন যে কিচেনে যে শেফ যে আছে সে আপনাকে খাবারটা দিবে, তারপর আপনি নিয়ে যায় কাকে দিবেন? আপনার কাঙ্ক্ষিত কাস্টমারকে দিবেন। তো ট্যাগ ওই কাজটাই করে। ট্যাগ ওই জার্নিগুলোকে নিয়ে কাঙ্ক্ষিত প্ল্যাটফর্মে পাঠায়। কার কাছে? ফেসবুকের কাছে। আই মিন আমরা যে সকল জার্নিগুলোকে ট্র্যাক করতে সেই সকল জার্নিকে ট্যাগ ওই ফেসবুক পিক্সেলের কাছে পাঠায়। তাহলে ট্রিগারের কাজ হলো কি? অডিয়েন্স জার্নিকে ট্র্যাক করা। আর ট্যাগের কাজ হলো সেই অডিয়েন্স জার্নিগুলোকে কাঙ্ক্ষিত প্ল্যাটফর্মের কাছে পাঠানো। বুঝতে পেরেছেন? জি তাহলে ট্যাগ কি আর ট্রিগার কি, দুটো কি ক্লিয়ার? জি স্যার তাহলে তাহলে ট্যাগ ম্যানেজার কি, ট্যাগ ম্যানেজারের অপশন কিভাবে কাজ করে, এখন যদি কোনো ক্লায়েন্ট জিজ্ঞেস যদি করে বলতে পারবো না? জি ইনশাআল্লাহ। জি। ওকে, ঠিক আছে। তাহলে চলেন আমরা ট্যাগ ম্যানেজার সম্পর্কে জানলাম, ট্যাগ ম্যানেজার সেকশন সম্পর্কে জানলাম, ট্যাগ ম্যানেজারকে আমাদের ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করলাম। এখন কাজ কি থাকে? এখন কাজ হলো আমাদের পিক্সেলটাকে সেটআপ করা। তাহলে পিক্সেল সেটআপের জন্য কি দরকার? বিজনেস ম্যানেজারের দরকার। ঠিক আছে, আমাদের তো বিজনেস ম্যানেজার আছে, তাহলে লগইন করি বিজনেস ম্যানেজার। চলেন তো সার্চ করি business.facebook.com/settings। ওকে, এখান থেকে একটা বিজনেস ম্যানেজার আমি ওপেন করে নেব। ফর এক্সাম্পল অনলাইন মার্কেট, আমি এটাই ওপেন করে নিলাম। ওকে, দেন এখান থেকে আমি চলে যাব আমাদের ডাটা সোর্সে। ডাটা সোর্স থেকে ডাটা শিটে চলে আসব। ডাটা শিটে আসে আমি এখান থেকে একটা ডাটা শিট আইডি ক্রিয়েট করব বা পিক্সেল আইডি একটা ক্রিয়েট করব। তো এখন একটা বিষয় দেখেন স্যার, একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে কতগুলো পিক্সেল আইডি ক্রিয়েট করা যায় অথবা ডাটা শিট আইডি ক্রিয়েট করা যায়? একাধিক ক্রিয়েট করা যায়। দেখেন তো আমি এখানে অনেকগুলো ক্রিয়েট করছি না নাকি? জি তো
তো আপনি আপনার বিজনেস ম্যানেজার আন্ডারে আপনি প্র্যাকটিস পারপাসে ডাটা সেট থেকে আপনি একাধিক ডাটা সেট আইডি ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু ডিলিট করা যাবে না। এখন আপনি আপনার মন মতো করে ক্রিয়েট করতে পারবেন বা ডিলিট করতে পারবেন না। কেন? কারণ ডাটা সেট আইডি অথবা পিক্সেল আইডি আমরা যেটাই বলি সেটা ক্রিয়েট করা যায় কিন্তু ডিলিট করা যায় না। যায় না। এই হলো বিষয়। তো চলেন আমরা ডাটা সেট থেকে আবার অ্যাডে ক্লিক করি। ক্লিক করার পরে আমি আপনাদের পিক্সেলের নাম দিচ্ছি এডিএম ব্যাচ 150, যেন আমি আর কি বুঝতে পারি যে এটা আপনাদের এডিএম ব্যাচ 155। আচ্ছা 155 দিয়ে দিলাম, তারপরে ক্রিয়েট। তো পিক্সেলের নাম আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারেন, নো প্রবলেম, সেটা কোনো প্রবলেম না। বাট ক্লায়েন্টের যদি করেন তাহলে ক্লায়েন্টের বিজনেসের নামেই দিবেন। তো এই যে এডিএম ব্যাচ 155 এটা। তো যদি আমরা ম্যানুয়ালি পিক্সেল সেটআপ করতাম তাহলে কি করতে হতো? পিক্সেলের বেস কোড নিতে হতো, তারপর গিয়ে ওয়েবসাইটের হেড সেকশনে ইমপ্লিমেন্ট করতে হতো, তারপর ইভেন্ট সেটআপ টুলস দিয়ে আমাদেরকে সেটআপ করতে হতো। বাট যখন গুগল ট্যাগ ম্যানেজারের আন্ডারে করব তখন কিন্তু এত ভেজাল নাই। তখন শুধু আমাদের কি প্রয়োজন? তখন শুধু আমাদের এই যে পিক্সেল আইডিটা প্রয়োজন। এই সুন্দর করে পিক্সেলটা ক্রিয়েট করে এখান থেকে আইডিটাকে কপি করব। আইডিটাকে কপি করে আমরা চলে যাব আমাদের ট্যাগ ম্যানেজারে। আসার পরে এখান থেকে ভেরিয়েবল সেকশনে আসব। ভেরিয়েবল সেকশন থেকে ইউজার ডিফাইন ভেরিয়েবলে যাব এবং ইউজার ডিফাইন ভেরিয়েবলে গিয়ে আমরা আমাদের পিক্সেল আইডিটাকে এই ভেরিয়েবলের থ্রুতে আমরা কি করব? কনফিগার করব। কেন? কারণ এই পিক্সেল আইডিটা আমাকে বারবার ইউজ করতে হবে, যার কারণে আমাকে আগে এসে ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলতে হবে। তাহলে আমরা পিক্সেল আইডি কপি করব, কপি করার পরে গুগল ট্যাগ ম্যানেজার থেকে ভেরিয়েবল সেকশনে আসব, তারপরে ইউজার ডিফাইন ভেরিয়েবল থেকে নিউয়ে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে একটা নাম দিয়ে দিব ফেসবুক পিক্সেল আইডি, ধরেন এফবি পিক্সেল আইডি দিয়ে দিলাম। দেওয়ার পরে ভেরিয়েবল কনফিগারেশনটা হবে আমাদের কনস্ট্যান্ট, ঠিক আছে? মানে কনফিগারেশন সেটআপটা হবে আমাদের কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট মানে কি এটা কি ভাইয়া আমরা জানি? ভাইয়া ভাইয়া লুকু করছে। ঠিক আছে, ওকে, নো প্রবলেম। কোথায় সে? কোথায়? হ্যাঁ মাইক অন করে কথা বলতেছে। 153। তো মাইক্রোফোন মিউট করে দেন। এই যে কথা মানে ক্লাসের মধ্যে যখন বলবেন তখন এই যে আমার যে ফ্লোটা, এই ফ্লোটা তো নষ্ট হয়ে যাবে, মানে নষ্ট হয়ে চেইনটা যায়। নষ্ট হয়ে যাবে। সো চেইন যখন নষ্ট হ্যাঁ। হবে তখন আপনাদের বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, তো দেখেন আমরা এখানে কি করলাম? ভেরিয়েবল কনফিগারেশন করলাম কনস্ট্যান্টের মাধ্যমে। কনস্ট্যান্ট মানে কি আমরা চিনি বা বুঝি? না স্যার। কনস্ট্যান্ট মানে হলো ফিক্স করা। আমরা কি করতেছি? আমাদের পিক্সেল আইডিটাকে আমরা ফিক্স করতেছি। কেন? কারণ বারবার এটাকে ইউজ করতে হবে। তো যদি বারবার যদি পিক্সেল আইডি ইউজ করতে হয় তাহলে কি বারবার কি আমি কি কপি করব আর এসে পেস্ট করব? বলেন তো। না স্যার। করব না। এইজন্য আমি এটাকে একবারই আমি ফিক্সড করতে যাচ্ছি। তাহলে আমরা এখানে পিক্সেল আইডিটা দিব, দেওয়ার পরে সুন্দর করে সেভে ক্লিক করব। শেষ, আমাদের পিক্সেল আইডিটা কনফিগার হয়ে গেল। আচ্ছা, পিক্সেল আইডিটা কনফিগার হওয়ার পর এখন কি করতে হবে? এই পিক্সেলটাকে তো আমাকে আমার ওয়েবসাইটের সঙ্গে আবার কনফিগার করতে হবে। তো ওয়েবসাইটের সঙ্গে কনফিগার করার জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজার থেকে চলে যাব ট্যাগ সেকশনে। ওকে, ট্যাগ সেকশনে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা ট্যাগ ক্রিয়েট করব। নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করে এখান থেকে একটা ট্যাগ ক্রিয়েট করব, যেটা আমরা নাম দিতে পারি এফবি বেস কোড ট্যাগ। ওকে, আমরা এটা নাম দিয়ে দিলাম যে ফেসবুক বেস কোড ট্যাগ, কারণ দুনিয়ার যত আইডি আছে সবগুলো বেস কোড হিসেবেই কাজ করে। সো আমরা দিলাম এফবি বেস কোড ট্যাগ। দেন ট্যাগ কনফিগারেশন যাওয়ার পরে এই যেখানে আমরা চলে যাব ডিসকভার মোর ট্যাগ টাইপ ইন দ্য কমিউনিটি টেমপ্লেট গ্যালারি। তো এই যে এখানে যে টেমপ্লেট গ্যালারি আর ট্যাগ ম্যানেজারের এই জায়গার মধ্যে টেমপ্লেট দেখছিলাম কিছুক্ষণ আগে, জি স্যার। এই দুইটাই জি স্যার। সেম, এই দুইটাই সেম। আপনি চাইলে ওখান থেকেও করতে পারেন, চাইলে আবার এখান থেকেও করতে পারেন। তো সুবিধাটা হলো এটা। তো আমরা এখান থেকে টেমপ্লেট গ্যালারিতে আসবো, মাইক্রোফোন অফ করে দেন। টেমপ্লেট গ্যালারিতে আসবো, টেমপ্লেট গ্যালারিতে আসার পরে এখান থেকে আমরা সার্চ করব। তো এই জায়গায় আমাদের একটু সময় নেবে, মানে এটা নেটের উপরে মানে ইন্টারনেটের উপরে আর কি ডিপেন্ড করে। এখানে আমরা সার্চ করব, লিখবো ফেসবুক পিক্সেল। এই যে ফেসবুক পিক্সেলের একটা টেমপ্লেট চলে আসছে। এখানে ক্লিক করে আমরা এখান থেকে দিব অ্যাড টু ওয়ার্ক স্পেস, মানে আমি টেমপ্লেটটাকে আমার গুগল ট্যাগ ম্যানেজার ওয়ার্ক স্পেসে অ্যাড করতে যাচ্ছি। তো আমি অ্যাড টু ওয়ার্ক স্পেসে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অ্যাড, এখন টেমপ্লেটটা আমার এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, অ্যাড হয়ে গিয়েছে। অ্যাড হওয়ার পরে বলছে কি ফেসবুক পিক্সেল আইডি। তো আমরা তো পিক্সেল আইডি নিয়ে অলরেডি ভেরিয়েবল ক্রিয়েট করেছি। সো আমরা এই যে ভেরিয়েবল সেকশন, এইখানে দেখেন এই যে প্লাস আইকনটা যে আছে এটা হলো ভেরিয়েবল সেকশন। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এফবি পিক্সেল আইডি যেটা টাইপ হচ্ছিল কি কনস্ট্যান্ট, আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের স্ট্যান্ডার্ড ইভেন্ট হবে কি পেজ ভিউ, কারণ এই বেস কোডটা আমার ওয়েবসাইটের পেজ ভিউ এর উপরে কাজ করবে। দেন এখান থেকে আমরা নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে যে দেখেন এখানে আছে কি টিগারিং। এই টিগারিং এ গিয়ে এই জায়গার মধ্যে আমরা দিব অল পেজেস। তার মানে আমি এখান থেকে কি বুঝাইলাম? আমি এখান থেকে পিক্সেলকে বুঝাইলাম যে দেখো ভাই, মানে ট্যাগ ম্যানেজারকে আমি এখান থেকে বুঝাইলাম যে দেখো ভাই,
এই হলো আমার ফেসবুক পিক্সেল, আর এই হলো আমার ফেসবুক পিক্সেল আইডি, এবং আমার স্ট্যান্ডার্ড ইভেন্ট হলো পেজ ভিউ। তো কোনো অডিয়েন্স যদি আমার ওয়েবসাইটের মধ্যে যায় এবং সে যাওয়ার পরে আমার ওয়েবসাইটে যে কোনো পেজের মধ্যে যদি ঢোকে, তাহলে এই বেস কোড ওই ওয়েবসাইট ওই অডিয়েন্সের জার্নিটাকে ট্র্যাক করবে। তাহলে সে যদি গ্রোসারিতে আসে তাও ট্র্যাক করবে, সে কন্ট্যাক্টে যায় তাও ট্র্যাক করবে, সে কোনো একটা প্রোডাক্ট ভিউ করে তাও ট্র্যাক করবে, মানে নতুন কোনো একটা পেজে ঢুকলেই বেস কোড তাকে ট্র্যাক করবে। ওকে, দেন এখান থেকে আমরা সেভ করে দেব। কাজ শেষ, আমাদের ফেসবুক পিক্সেল ওয়েবসাইটের সঙ্গে আমরা কানেক্ট করে ফেলছি। এখন মুখের কথায় তো বিশ্বাস হবে না, চলেন একটু দেখে আসি। আমরা এখানে প্রিভিউতে ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের ওয়েবসাইট লিঙ্ক অলরেডি দেওয়া আছে, জাস্ট কানেক্টে ক্লিক করব। ওকে, তো কানেক্টে ক্লিক করার পরে যখন এখানে আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশনটা কানেক্ট হবে, তার মানে কি আমরা একটা নতুন পেজে চলে আসলাম। তাহলে দেখেন তো আমার এখানে যখন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট হয়েছে, তাহলে কি আমার বেস কোডটা ফায়ার হওয়ার কথা না? জি দেখি যায় ফায়ার হয়েছে কিনা। ফায়ার হয়েছে? জি। কত দেখাইছে? জি, ওয়ান স্যার। টাইম জি। ফায়ার। তো আমি One তো time. বলছি আমার ওয়েবসাইটের মধ্যে অল পেজেস ট্র্যাক আমি করছি, তাহলে আমি জুসে গেলেও তো ফায়ার হওয়ার কথা, ঠিক কি না? জি স্যার। চলেন একটু জুসে জি। যাই, দেখে আসি ফায়ার হয় কিনা। ওকে, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট না হওয়া পর্যন্ত অন্য কোনো অ্যাকশন নেওয়া যাবে না। হ্যাঁ, এই ভদ্রলোক কানেক্ট হবে, তারপর অন্য অ্যাকশনে আমরা যাব। ওকে, ঠিক আছে, কানেক্ট হয়ে গেছে। তাহলে যেহেতু কানেক্ট হয়েছে তাহলে আবার ফায়ার হবে। চলেন দেখি, দেখেন তো কয় টাইম ফায়ার। তাহলে কি Okay. ফেসবুক পিক্সেল কি আমাদের ওয়েবসাইটের সঙ্গে কি কানেক্ট হয়েছে? জি স্যার। ওকে, জি। তাহলে গুগল ট্যাগ জি, ম্যানেজার, তাহলে গুগল ট্যাগ ম্যানেজারে আসবো, আসার পর এখানে সাবমিটে ক্লিক করব, আর এখানে লিখে দিব কি পিক্সেল কানেক্টেড, পাবলিশ। দেখেন প্রথমে কি করলাম, গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করছি ওয়েবসাইটের সাথে, তারপর কি করলাম পিক্সেল কানেক্ট করলাম ওয়েবসাইটের সঙ্গে। এখন বলেন তো, এখন কি এইভাবে যদি করি তাহলে কি বুঝতে অসুবিধা হবে যে কখন কোন কাজ করতেছি? জি না। দেখেন ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়েছে, তারপর পিক্সেল কানেক্ট হয়েছে, স্যার তারপর এখান থেকে আমরা ওয়ার্ক স্পেসে চলে যাই, হয়ে গেল। কিন্তু আমাদের পিক্সেল আমরা কানেক্ট করে ফেললাম। এখন একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য এসেনশিয়াল ইভেন্ট মূলত হলো 4টা, ঠিক আছে? একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য এসেনশিয়াল ইভেন্ট হলো 4টা। তার মধ্যে প্রথমটা হলো ভিউ কন্টেন্ট, দ্বিতীয়টা হলো অ্যাড টু কার্ট, তৃতীয়টা হলো চেক আউট, এবং চতুর্থটা হলো কি পারচেস। আচ্ছা, তাহলে একটা ওয়েবসাইটের জন্য এসেনশিয়াল ইভেন্ট হলো মোট 4টা। ই কমার্স ওয়েবসাইটের জন্য পিক্সেলের এসেনশিয়াল ইভেন্ট হলো মোট 4টা। একটা হলো ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউট এবং পারচেস। এখন বলতে পারেন স্যার পেজ ভিউটা কোথা থেকে আসলো? তাহলে পেজ ভিউটা কি এসেনশিয়াল না? না, পেজ ভিউটা হলো কি, এটা হলো ডিফল্ট ইভেন্ট। পেজ ভিউটা ডিফল্ট ইভেন্ট, কারণ পেজ ভিউটা তখন চলে আসে যখন আমরা বেস কোড সেটআপ করি। বুঝাতে পেরেছি? জি স্যার পেজ ভিউ হলো ডিফল্ট ইভেন্ট, যেটা আমরা বেস কোড যখন সেটআপ করি তখন সেটা অটোমেটিক্যালি চলে আসে, আর এইগুলো আমাদেরকে কি করতে হয়? সেটআপ করতে হয়। বুঝেছেন? জি স্যার তাহলে বেস কোড তো করছি। স্যার জি বলেন। স্যার 83 আইডি থেকে মানে ব্যাক সাউন্ডটা মানে খুব খারাপ আসতেছে, একটু ওনাকে কিভাবে বললে পারে উনি আসলে ই করবো, মানে মিউট করবে, একটু ভালো শুধু করে 83 ক্লিয়ার না? করে দেন। 83 আর 153। 153। আচ্ছা দেখি, এরপর আমি মিউট করে দিছি, আর পরের বার যদি ওনারা যদি খুলে তাহলে রিমুভ করে দিব। 155 রাফিনুর ইয়ে করে দেন, মিউট না করে আমি দেন। না স্যার, আমি না। হ্যাঁ মিউট আমি করে না। দেন, মিউট করে দেন আপনি। 153 কই মিউট করছে মনে হয়? হ্যাঁ মিউট করছে সবাই। আচ্ছা এটা কে? 155 খাইরুল ভাই ইয়ে করে দেন, মিউট করে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তো পেজ ভিউ তো সেটআপ তো করে ফেললাম, বা বেস কোড আমরা সেটআপ করলাম। এখন কি করতে হবে? এই এসেনশিয়াল জার্নিগুলোকে ট্র্যাক করতে হবে। তো চলেন এসেনশিয়াল জার্নিগুলোকে ট্র্যাক করি। তো এইটা ট্র্যাক করার জন্য আমাদের ট্যাগ ম্যানেজার কানেক্ট থাকা অবস্থায়, অলরেডি কিন্তু কানেক্ট আছে আমাদের ওয়েবসাইটে, কানেক্ট থাকা অবস্থায় আমরা একটা প্রোডাক্ট পারচেজ করে ফেলবো। তো চলেন আমরা এই প্রোডাক্টটাকে, এই যে ক্যাশিও বাটার, এটাকে আমরা পারচেজ করি। তাহলে প্রোডাক্টটাকে আমি ভিউ করলাম। তো দেখেন আমরা ওয়েবসাইটে ডাটা লেয়ার ইনেবল করেছি না? করেছি কি করি নাই? স্যার কিভাবে করেছি। করবেন? ওয়েবসাইটের ডাটা লেয়ার কি ইনেবল করেছি আমরা? জি জি করেছি। আচ্ছা, তো আমি যখন এই প্রোডাক্টটা ভিউ করব তখন আমার এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে, যখন এখানে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট হবে তখন এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এখানে এইটা হলো ট্যাগ অ্যাসিস্ট্যান্টের সামারি। এই সামারিতে ডাটা লেয়ার থেকে একটা ইভেন্ট পুশ হবে, সেটাকে মূলত বলা হয় কি ভিউ আইটেম। তো ফেসবুকের ভাষায় যে ইভেন্টটাকে আমরা বলি ভিউ কন্টেইন, গুগলের ভাষায় সেই ইভেন্টটাকে বলা হয় ভিউ আইটেম। কারণ আমরা যে প্ল্যাটফর্মটা ইউজ করতেছি
এটা কি গুগল ট্যাগ ম্যানেজার, এটা কি গুগলের প্ল্যাটফর্ম না ফেসবুকের প্ল্যাটফর্ম? গুগলের গুগলের প্ল্যাটফর্ম। তো আমরা যেটাকে ফেসবুকের ভাষায় যে ইভেন্টটাকে আমরা বলি ভিউ কন্টেইন, গুগলের ভাষায় সেটাকে বলা হয় ভিউ আইটেম। সো আমি যখন আমার ওয়েবসাইট থেকে কোনো একটা প্রোডাক্ট ভিউ করেছি, তখন এই সামারিতে ডাটা লেয়ার থেকে একটা ইভেন্ট পুশ করেছে। কে পুশ করেছে? ওয়েবসাইটের ব্যাকইন্ড থেকে একটা ইভেন্ট পুশ করে দিয়েছে, সেটা হলো কি ভিউ আইটেম। এই যে দেখেন এখানে লেখা আছে ডাটা লেয়ার পুশ ইভেন্ট কি ভিউ আইটেম। তাহলে আমাকে কি করতে হবে এখন? আমাকে এই ইভেন্টটাকে ডাবল ক্লিক করতে হবে। এই যে পাশে দেখেন, পাশে দুইটা ইনভাইটেড কমা আছে না, এগুলো কিন্তু নেওয়া যাবে না। এখানে ডাবল ক্লিক করব ভিউ আইটেমের উপরে, ক্লিক করে এটাকে কপি করব, কপি করে গুগল ট্যাগ ম্যানেজার থেকে চলে যাব ট্রিগার সেকশনে, কারণ আগে আমরা ট্রিগার ক্রিয়েট করে নিব, তারপর আমরা গিয়ে ট্যাগ ক্রিয়েট করব। আচ্ছা, সো আমরা ট্রিগার সেকশনে চলে আসলাম। ট্রিগার সেকশনে আসার পরে আমরা এখান থেকে নিউয়ে যাব। নিউয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা দিব এফবি ভিউ কন্টেন্ট ট্যাগ। ওকে, দিয়ে দিলাম। সরি, ট্রিগার হবে এটা, আমাদের ট্যাগ হবে না, ট্রিগার। ওকে, দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে ট্রিগার কনফিগারেশনে যাব, এবং ট্রিগার কনফিগারেশন হবে কাস্টম। এই যে আদার সেকশন থেকে আমরা দিব কি কাস্টম ইভেন্ট সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমরা ভিউ আইটেমটাকে পেস্ট করে দিব, দিয়ে জাস্ট সেভ। ওকে, হয়ে গেল। তারপর আমরা কি করব? এখান থেকে আমাদের এই প্রোডাক্টটা আমরা অ্যাড টু কার্ট করব। তো একজন অডিয়েন্স কি করতে পারে? আসতে পারে, একটা প্রোডাক্ট ভিউ করতে পারে, তারপর প্রোডাক্টটা তার একটু যদি ভালো যদি লাগে সবকিছু পড়ে, তাহলে সে কি করবে? অ্যাড টু কার্ট করবে না? জি তাহলে ধরেন আমরা অ্যাড টু কার্ট করলাম। আচ্ছা, যখন আমরা অ্যাড টু কার্ট করব, তখন এখানে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট যখন হবে, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট হওয়ার সাথে সাথে আবার আমাদের এই ট্যাগ অ্যাসিস্ট্যান্টের সামারিতে আরেকটা ইভেন্ট পুশ হবে। এখন আমরা যদি এখানে যদি যাই, তাহলে এখানে আমরা দেখতে পারবো আরেকটা ইভেন্ট পুশ হয়েছে। এটা কি? অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট। তাহলে ফেসবুকের ভাষায় যে ইভেন্টটাকে বলা হয় অ্যাড টু কার্ট, গুগলের ভাষাতেও কি বলা হচ্ছে? অ্যাড টু কার্ট, সেম। ওকে, তাহলে আমরা এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করব। কই গেল আমাদের অ্যাড টু কার্ট? নিচে আসি, ভিউ আইটেম, এত সব উপরে এই 25 যে নাম্বার। ওকে 25 নম্বর। ওকে, অ্যাড টু কার্ট। তাহলে এখান থেকে আমরা আবার অ্যাড টু কার্টকে কপি করব। খবরদার ইনভাইটেড কমা সহ নেওয়া যাবে না, নাইলে ওই যে মেসেজ দেন না স্যার সব ফায়ার হয়েছে স্যার, টেক ফায়ার হয় না, এই জন্য টেক ফায়ার হয় না। ট্রিগারেই যদি ইভেন্ট ঠিক না থাকে, আপনার ট্রিগারই যদি অডিয়েন্সকে যদি না যদি পায়, তাহলে টেক কি কাজ করবে বলেন তো? জি না এই না, জন্য না, এই করবে জন্য এই না। কাজগুলো করা যাবে না। একদম মিডিল থেকে অ্যাড টু কার্ট, জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, দেখবেন অ্যাড টু কার্টই সিলেক্ট হয়ে গেছে। কপি করবেন গুগল ট্যাগ ম্যানেজার, ট্রিগার সেকশন থেকে নিউ, এখন এখানে লিখবো এফবি অ্যাড টু কার্ট ট্রিগার, এফবি অ্যাড টু কার্ট ট্রিগার। ওকে, ট্রিগার কনফিগারেশন আবার নিব আমরা এখান থেকে কাস্টম ইভেন্ট, এখানে এসে পেস্ট করে দিব। ওকে, সেভ হয়ে গেল। তারপর ধরেন কাস্টমার অ্যাড টু কার্ট করছে, করার পরে তার কাছে ঠিক আছে, সবকিছু ঠিক আছে, সে এখন ভিউ কার্টে গেল। ভিউ কার্টে যাওয়ার পরে সে দেখলো যে প্রোডাক্টের প্রাইসটা আসলে কত আসলো না আসলো, সেটা দেখলো। দেখার পরে তার কাছে মনে হলো ওকে ঠিক আছে, আমি আমার প্রোডাক্টটা চেক আউট করবো। তো সে প্রসিড টু চেক আউটে ক্লিক করলো। তো যখনই সে প্রসিড টু চেক আউটে ক্লিক করবে এবং আমার চেক আউট পেজে গিয়ে যখন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট হবে, তখন আবার এই ট্যাগ অ্যাসিস্ট্যান্টের সামারিতে আরেকটা ইভেন্ট ওয়েবসাইটের ব্যাকইন্ড থেকে পুশ হবে। আমি আবার যেখানে যদি আসি, তাহলে এখানে আরেকটা ইভেন্ট পুশ হবে, সেটার নাম কি থাকবে? বিগিন চেকআউট। তাহলে ফেসবুকের ভাষায় যেটাকে আমরা চেকআউট বলি অথবা ইনিশিয়েট চেকআউট বলি, সেটাকে গুগলের ভাষায় কি বলা হয়? বিগিন চেকআউট এই তো বুঝতে পারছেন, বিগিন চেকআউট। ওকে, তাহলে আমরা কি করব? এখন এখান থেকে বিগিন চেকআউট সিলেক্ট করব, সিলেক্ট করে এই জায়গা থেকে বিগিন চেকআউটকে কপি করব, গুগল ট্যাগ ম্যানেজার, ট্রিগার সেকশন, নিউ, এন্ড এখানে আমরা দিয়ে দিব এফবি চেকআউট ট্রিগার, এফবি চেকআউট ট্রিগার। ওকে, দিয়ে দিলাম। ওকে, দেন ট্রিগার কনফিগারেশন, এখান থেকে কাস্টম ইভেন্ট, এই জায়গায় এসে পেস্ট করে দিব, দিয়ে সেভ হয়ে গেল। কত সুন্দর, ঠিক আছে। তারপর সে চেক আউট করলো, চেক আউট করে তার নাম দিল, সব কিছু দিল, একদম ঠিকানা দিয়ে সে অর্ডার কনফার্ম করলো। তো যখন তার অর্ডারটা কনফার্ম হবে এবং অর্ডার পেজে যখন আমার ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা এগেইন কানেক্ট হবে, তখন আবার এই ট্যাগ অ্যাসিস্ট্যান্টের মধ্যে ডাটা লেয়ার থেকে আরেকটা ইভেন্ট পুশ হবে, সেটার নাম কি থাকবে? পারচেজ। ওকে, তাহলে দেখেন এই যে এখানে পারচেজ চলে আসছে। তাহলে পারচেজে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে পারচেজটাকে কপি করব, গুগল ট্যাগ ম্যানেজার, ট্রিগার সেকশন, নিউয়ে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমি লিখব এফবি পারচেজ ট্রিগার। ট্রিগার, আরে ট্রিগার,
ওকে, ট্রিগার কনফিগারেশন, এখান থেকে কাস্টম ইভেন্ট, সুন্দর করে এখান থেকে পারচেজটাকে পেস্ট করে দিয়ে সেভ করে দিলাম, হয়ে গেল। তাহলে এখন ট্রিগার তো ক্রিয়েট করা হয়ে গেল, এখন ট্যাগ ক্রিয়েট করতে হবে না? জি জার্নিগুলোকে তো পাঠাতে হবে ফেসবুকের কাছে। তাহলে আমরা এখন ট্যাগে যাব। ওকে, ট্যাগে যাওয়ার পরে যেই নামে ট্রিগার ক্রিয়েট করছি ওই নামে এখন ট্যাগ ক্রিয়েট করা শুরু করব। তাহলে নিউয়ে যাওয়ার পরে এখানে আমরা দিব এফবি ভিউ কন্টেন্ট ট্যাগ কনফিগারেশন। এখন আর টেমপ্লেট গ্যালারিতে যাব না, এখন সার্চে চলে যাব, সরাসরি সার্চ, এখানে লিখবো এফবি, ঠিক আছে, অথবা ফেসবুক এফএসসি লেখেন খালি, এই যে দেখেন ফেসবুক পিক্সেল চলে আসছে, ক্লিক করেন। ক্লিক করার পরে এখন কি বলছে পিক্সেল আইডি। ওকে, অলরেডি পিক্সেল আইডি আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবলের মাধ্যমে ভেরিয়েবল ক্রিয়েট করেছি, তাহলে প্লাসে ক্লিক করব, ক্লিক করে এফবি পিক্সেল আইডি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন স্ট্যান্ডার্ড ইভেন্ট কি হবে, পেজ ভিউ জি না কি হবে, যে না ভিউ ভিউ কন্টেন্ট, ভেরি গুড। তাহলে এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড ইভেন্টটা দিয়ে দিব ভিউ কন্টেন্ট। ওকে, এই যে একদম নিচে ভিউ কন্টেন্ট, তারপর নিচে চলে আসবো ট্রিগারটা কি হবে, এফবি ভিউ কন্টেন্ট ট্রিগার, সেভ হয়ে গেল আমাদের এফবি ভিউ কন্টেন্ট ট্যাগ সেটআপ, সহজ। আবার এখন কি করতে হবে, অ্যাড টু কার্ট, আবার নিউয়ে ক্লিক করব, ক্লিক করে আবার এখানে দিব এফবি অ্যাড টু কার্ট ট্যাগ কনফিগারেশন। সেম ভাবে আবার এই সার্চ অপশনে ক্লিক করে আবার লিখবো এফএসি, চলে আসছে ফেসবুক পিক্সেল, সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে আবার পিক্সেল আইডি চাইছে, প্লাস আইকনে ক্লিক করব, এই যে পিক্সেল আইডি সিলেক্ট করে দিলাম। এখন স্ট্যান্ডার্ড ইভেন্ট, এখানে আমরা দিব অ্যাড টু কার্ট, ওকে দিয়ে দিলাম। তারপর নিচে আসবো ট্রিগার, এখান থেকে এফবি অ্যাড টু কার্ট ট্রিগার, সেভ হয়ে গেল, এটাও কমপ্লিট আমাদের। তারপর কি করতে হবে, চেক আউট, আবার নিউয়ে ক্লিক করব, নিউয়ে ক্লিক করে দিব এফবি চেক আউট ট্যাগ কনফিগারেশন। আবার সার্চে চলে যাব, আবার লিখবো এফএসি, চলে আসছে ফেসবুক পিক্সেল, সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে সুন্দর করে এখানে প্লাসে ক্লিক করেন, ক্লিক করার পরে এফবি পিক্সেল আইডি, তারপর পেজ ভিউ থেকে এখন কি দিব, ইনিশিয়েট চেকআউট দিয়ে দিলাম, ইনিশিয়েট চেকআউট। তারপর ট্রিগারিং এ চলে যাব, যার পর এখান থেকে দিব এফবি চেকআউট ট্রিগার, সেভ হয়ে গেল, চেকআউট টেকও সেভ কমপ্লিট। তারপর আবার নিউয়ে ক্লিক করব, নিউয়ে ক্লিক করার পর এখন করব পারচেস, এফবি সুন্দর করে দেন পারচেস ট্যাগ কনফিগারেশন। সেম ভাবে আবার এখানে যে আমরা লিখবো ফেস, যে ফেসবুক পিক্সেল চলে আসছে, এই জায়গায় আবার আইডিটা দিব, প্লাসে ক্লিক করব, ক্লিক করার পর এফবি পিক্সেল আইডি, তারপর পেজ ভিউ থেকে পারচেস, স্ট্যান্ডার্ড ইভেন্টটা দিয়ে দিলাম পারচেস, দেওয়ার পর সুন্দর করে ট্রিগারিং, এখান থেকে আমরা দিয়ে দেবো এফবি পারচেস ট্রিগার, সেভ কমপ্লিট। ট্যাগও কমপ্লিট হয়ে গেল, ট্রিগারও কমপ্লিট হয়ে গেল। এখন আমরা চেক দিব যে আমাদের ট্যাগ ট্রিগারগুলো সঠিকভাবে কাজ করছে কিনা। এগেইন প্রিভিউ, আমরা বারবার একটা করে কাজ কমপ্লিট করার পর আমরা বারবার প্রিভিউ করব, কেন, কারণ এটা হলো আমাদের ডিবাগ মোড, আই মিন টেস্টিং পারপাস। আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের সবকিছু ঠিক আছে কিনা। যখন সবকিছু ঠিক থাকবে তখন আমরা গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে সেটাকে সাবমিট দিয়ে পাবলিশ করে লাইভ করে দিব আমাদের ওয়েবসাইটে। আচ্ছা, সো আমি এখানে আমাদের ওয়েবসাইটে আসছি, ওয়েবসাইটে আমার ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট হয়েছে, ওকে ঠিক আছে। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট যেহেতু কানেক্ট হয়ে গেছে, সেহেতু অবশ্যই এই জায়গার মধ্যে আমার বেস কোডটা ফায়ার্ড হয়েছে, ওকে হয়ে গেছে বেস কোড ফায়ার্ড। তাহলে এখান থেকে আমি একটা প্রোডাক্ট ধরেন ভিউ করলাম, তাহলে প্রোডাক্ট যদি আমি ভিউ করি, তাহলে আমার তো ভিউ কন্টেন্টটা ফায়ার্ড হওয়ার কথা, ঠিক কিনা, যদি কাজ করে সে, ওকে ঠিক আছে। তাহলে এখানে ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা কানেক্ট হোক, যতক্ষণ এখানে না কানেক্ট হবে ততক্ষণ কিন্তু এই জায়গায় আসবে না, কাজ হবে না। এই যে দেখেন কানেক্ট হয়েছে, এখানে যাই আমি, ভিউ কন্টেন্ট ট্যাগ ফায়ার্ড হয়েছে, আচ্ছা। তাহলে এখান থেকে আমরা অ্যাড টু কার্ট করি, ওকে অ্যাড টু কার্ট করে ফেলি। অ্যাড টু কার্ট করার পরে আবার ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট হোক, এটার জন্য একটু ওয়েট করি, ওকে ভদ্রলোক কানেক্ট হয়ে গেছে। তারপর যদি এখানে যদি আসি, অ্যাড টু কার্ট ফায়ার হইছে, ওকে। তারপর আবার এখান থেকে আমরা ভিউ কার্ডে যাব, ভিউ কার্ডে যাওয়ার পরে এখান থেকে আমরা চেক আউট করে ফেলবো। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট না হওয়া পর্যন্ত এক্সট্রা কোনো অ্যাকশন করা যাবে না, কানেক্ট হয়েছে, এখন চেক আউটে যাব, ওকে চলে আসলাম আমরা এখানে, ওকে ঠিক আছে কানেক্ট হয়েছে। এখানে যদি যাই, চেক আউট ফায়ার হয়েছে, জি পারচেসটা কমপ্লিট করে ফেলান এখন একটু, দেন প্লেস অর্ডার, দেখি যত টাকা অর্ডার করতেছি এত টাকা যদি অর্ডার যদি হইতো কাজই ছিল। আচ্ছা যাই হোক, অর্ডার করে ফেলছি, এখন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এখানে আসুক, ওকে কানেক্টেড। এখন এখানে যান, পারচেস ফায়ার হয়েছে, তাহলে কি আপনি বেস কোড থেকে পারচেস পর্যন্ত সঠিকভাবে সেটআপ করতে পারছেন? তাহলে গুগল ট্যাগ ম্যানেজার থেকে সাবমিট করেন আর এখানে দিয়ে দেন এফবি পিক্সেল সেটআপ কমপ্লিটেড। এটা আমরা কি করলাম, পিক্সেল সেটআপ যে কমপ্লিট যে করলাম, এটা কিন্তু ডাইনামিক্যালি কিন্তু করি নাই,
জাস্ট পিক্সেলটা সেটআপটা কমপ্লিট করলাম, পাবলিশ। এখন আমাদের পিক্সেল সেটআপ কমপ্লিট হয়েছে। তাহলে আমি কিভাবে ট্রিগার এবং টেক্সট সেটআপ করলাম, কিভাবে সেটাকে ফায়ার করায় পাবলিশ করলাম, এতদূর পর্যন্ত কি সবাই ক্লিয়ার বুঝছেন? জি স্যার। জি স্যার। এতদূর পর্যন্ত যে ক্লাসটা যে হইলো, এই ক্লাসের মধ্যে আর কোনো প্রবলেম হবে কারো? জি না স্যার। যদি এই ক্লাসটা সুন্দরভাবে আপনারা দেখেন, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে একবার বা দুইবার, আপনাদের আর পিক্সেল নিয়ে কোনো ইস্যু থাকবে না, এটা গ্যারান্টি দিলাম। ইনশাআল্লাহ। আচ্ছা, স্যার একটা কোশ্চেন ছিল। এখনো কিন্তু এখনো শেষ করি নাই আমরা, কোশ্চেন নোট করেন, এখনো শেষ করি নাই, এখনো কিছু কাজ আছে। এখন দেখেন, আমরা যে এই যে সেটআপটা যে কমপ্লিট যে করলাম, এই সেটআপে কিন্তু আমাদের ভদ্রলোক পিক্সেল যে আছে, এই যে ভদ্রলোক, এ কিন্তু সন্তুষ্ট না, এ অসন্তুষ্ট। এ বলতেছে তুমি যে সেটআপটা যে করছো, সেই সেটআপে আমি অসন্তুষ্ট। আই মিন আমি প্রতিদিন ভাত খাই 5 প্লেট, তুমি আমাকে 1 প্লেট দিছো, তাহলে আমি কি সন্তুষ্ট থাকবো? জি না। এখন থেকে 5 প্লেট ভাত খাওয়াইতে হবে। এখন 5 প্লেট ভাত খাওয়ানোর জন্য কি কি করতে হবে? এখন পিক্সেল আমাদেরকে একটা রিকোয়ারমেন্ট দিছে। পিক্সেল বলতেছে যে তুমি এখন একটা কাজ করো, সব তো সেটআপ তো করলা, এখন তুমি যেটা করবা সেটা হলো যে তোমার ওয়েবসাইটে তো অনেক প্রোডাক্ট আছে, আছে না? আমাদের ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট। জি স্যার। এখন কোন স্পেসিফিক প্রোডাক্ট, মানে তোমার এখানে যে প্রোডাক্টগুলো যে আছে, এই প্রোডাক্টগুলোর মধ্যে স্পেসিফিক প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের কারেন্সি, প্রোডাক্টের ক্যাটাগরি, এই সকল কিছু তুমি আমার কাছে পাঠাও। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ইন্ডিভিজুয়ালি প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের কারেন্সি, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ক্যাটাগরি সবকিছু ফেসবুকের কাছে পাঠাতে হবে। কার মাধ্যমে? কার মাধ্যমে পাঠাবেন? গুগল টাইপ। ভেরিয়েবলের মাধ্যমে আমাদেরকে ভেরিয়েবলের মাধ্যমে পাঠাতে হবে। ওকে, ঠিক আছে। তো চলেন আমরা এখনকার নাম, কারেন্সি, যা কিছু আছে ক্যাটাগরি, এগুলো সব এখন আমরা পাঠাবো। আর পাঠানোর জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা তো অলরেডি একটা প্রোডাক্ট পারচেজ করেছি, তাহলে আমরা এই ট্যাগ অ্যাসিস্ট্যান্টে চলে আসব। ঠিক আছে? এখন ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসার পরে এখান থেকে আমরা কি করব? ডাটা লেয়ারের থ্রুতে আমরা ফেসবুক পিক্সেলের কাছে আমাদের প্রোডাক্টের ইনফরমেশনগুলো পাঠাবো। তো এটার জন্য আমি আপনাদের সুবিধার্থে সুন্দর একটা টেমপ্লেট করে রেখেছি। আপনারা কি করবেন? টেমপ্লেটটা দেখবেন, বুঝবেন, বাট কপি করবেন না। এখন কেন কপি করবেন না সেটাও বলে দিব। কপি করা যাবে না, কপি করতে হবে ট্যাগ ম্যানেজার থেকে, বাট টেমপ্লেটটা দেখবো আর বুঝবো। বুঝতে পারছেন? আচ্ছা, এটাকে কপি করি। কপি করে সুন্দর করে আমরা এখানে এটাকে ওপেন করে নিই। একই ব্রাউজারের মধ্যে থাকলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, ওপেন করলাম। এটাকে আমরা একদম টানে এখানে নিয়ে আসবো। এখন দেখেন, ফেসবুক কনভার্সন এপিআই উইথ সার্ভার সাইড ট্র্যাকিং। তো ফেসবুকের কাছে কি কি পাঠাইতে হবে? ফেসবুক বলছে তোমার যে প্রোডাক্টটা যে আছে, তোমার ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো যে আছে, এই প্রোডাক্টগুলোর মধ্যে স্পেসিফিক প্রোডাক্টের আইডি পাঠাও, প্রোডাক্টের নেম পাঠাও, প্রোডাক্টের ক্যাটাগরি পাঠাও, প্রোডাক্টের প্রাইস পাঠাও, প্রোডাক্টের কারেন্সি পাঠাও, এগুলো তুমি আমার কাছে পাঠাও। এখন এগুলোকে পাঠানোর জন্য আমাদেরকে কি করতে হবে? এগুলোকে পাঠানোর জন্য আমাদেরকে এখন প্যারামিটার তৈরি করতে হবে। কোত্থেকে প্যারামিটারগুলো তৈরি করব? ডাটা লেয়ার থেকে প্যারামিটারগুলো তৈরি করতে হবে। তো এখানে ফেসবুক কি বলছে যে ভিউ কন্টেইন ট্যাগ ইভেন্ট প্যারামিটার, ভিউ কন্টেইনের জন্য প্যারামিটার আমাদেরকে পাঠাতে হবে। তো আমরা এখানে ভিউ কন্টেইন ট্যাগ ক্রিয়েট করছিলাম। জি। এখন ওর জন্য আমাদেরকে কি করতে হবে? ওর জন্য আমাদেরকে প্যারামিটার তৈরি করতে হবে। তৈরি করে কার কাছে পাঠাতে হবে? ফেসবুক পিক্সেলের কাছে পাঠাতে হবে। আচ্ছা, তো ফেসবুক পিক্সেলের কাছে আমি যে পাঠাবো, কি কি পাঠাবো? প্রোডাক্টের আইডি পাঠাতে হবে, প্রোডাক্টের নেম পাঠাতে হবে, প্রোডাক্টের ক্যাটাগরি পাঠাতে হবে, প্রাইস পাঠাতে হবে, কারেন্সি পাঠাতে হবে। ওকে, তাহলে চলেন আমরা প্রোডাক্টের আইডি, প্রোডাক্টের নেম, প্রোডাক্টের ক্যাটাগরি, প্রাইস, কারেন্সি এগুলো পাঠাই। এগুলো পাঠানোর জন্য আমাদেরকে চলে আসতে হবে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে। আসার পরে এইখান থেকে সিলেক্ট করতে হবে ভিউ আইটেম, যেহেতু আমরা ভিউ আইটেমের জন্য করতেছি। এখান থেকে ভিউ আইটেম সিলেক্ট করব। ভিউ আইটেম সিলেক্ট করার পরে এখান থেকে চলে যাবো আমরা ডাটা লেয়ারে। তো ডাটা লেয়ারে যাওয়ার পরে এখানে আপনাদের কাছে একটা ইন্টারফেস শো করতেছে। এটা নিয়ে আমাকে কোশ্চেন করছিল অনেকজন, এটা মূলত কিভাবে কাজ করে আপনাদের বেস থেকে। তো এইখানে যে ইন্টারফেসটা যে সোজে করতেছে, সেটাকে আমরা সি প্রোগ্রামিং এর ভাষায় আমরা এটাকে বলে থাকি অ্যারে ভেরিয়েবল। তো সি প্রোগ্রামিং এর ভাষায় ডেভেলপাররা এটাকে বলে কি? অ্যারে ভেরিয়েবল। তো এই অ্যারে ভেরিয়েবলটা তো এটা প্রোগ্রামিং এর ভাষায়। তো আমরা কি প্রোগ্রামার না মার্কেটার? মার্কেটার। তাহলে আমরা মার্কেটারের ভাষায় বুঝি নাকি? আমরা প্রোগ্রামিং এর ভাষায় না যাই, আমরা মার্কেটিং এর ভাষায় যাই। আমরা জাস্ট মাথায় রাখি যে এই ডাটা লেয়ারের স্ট্রাকচারটাকে সি প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় অ্যারে ভেরিয়েবল। বাট এই অ্যারে ভেরিয়েবলটাকে আমরা যদি মার্কেটিং এর ভাষায় যদি বুঝি, তাহলে কিভাবে বুঝবো? দেখেন,
আমাদের যে যে ওয়েবসাইটটা যে আছে এটা কি রিলেটেড ওয়েবসাইট বলেন, এটা কি Organic. কি রিলেটেড ওয়েবসাইট বলে? ই কমার্স, রাইট, E-commerce. ভেরি গুড। আমাদের এই যে ওয়েবসাইটটা যে আছে এই ওয়েবসাইটটাকে আমরা বলে থাকি ই কমার্স রিলেটেড ওয়েবসাইট বা ই কমার্স টাইপ ওয়েবসাইট, ঠিক আছে? তো এই যে এইখানে যে অ্যারে ভেরিয়েবলটা যে আছে, যেটাকে আমরা সি প্রোগ্রামিং এর ভাষায় অ্যারে ভেরিয়েবল বলতেছি, এটা তিনটা বিষয়ের মধ্যে ইনক্লুডেড আছে, মানে তিনটা বিষয়বস্তুর মধ্যে এটা ইনক্লুডেড। তো প্রথম যে বিষয়টা সেটাকে আমরা বলি সাবজেক্ট, এবং দ্বিতীয় যে বিষয়টা সেটাকে আমরা বলি অবজেক্ট, এবং তৃতীয় যে বিষয়টা সেটাকে আমরা বলি ক্যাটাগরি। তাহলে সাবজেক্টকে, অবজেক্টকে এবং ক্যাটাগরিকে। তো আমাদের যে ওয়েবসাইটটা যে আছে এই ওয়েবসাইটটা কি মূলত? এটা হলো ই কমার্স ওয়েবসাইট। তাহলে সাবজেক্ট হবে কে? ই-কমার্স। ই কমার্স। E-commerce. ই কমার্স হলো সাবজেক্ট। আচ্ছা, আর এই ই কমার্স ওয়েবসাইটের মধ্যে এই যে এইগুলো যে আছে এগুলোকে আমরা কি বলি? প্রোডাক্ট। Product. গুগলের ভাষায় এগুলোকে কি বলা হয়? আইটেমস। আইটেমস। আইটেম। তাহলে আইটেমস হলো আমাদের অবজেক্ট, বুঝতে পেরেছেন? জি। আইটেমস কি? আইটেমস হলো অবজেক্ট। আচ্ছা, অবজেক্ট। এখন এই যে আইটেমস গুলো যে আছে, আইটেমস এর মধ্যেই তো আইটেমের নাম, আইটেমের ক্যাটাগরি, আইটেমের কারেন্সি, এগুলো সব তো এর মধ্যেই আছে নাকি? না এর বাইরে আছে? জি। তাহলে না, আমি যে আইটেমটাতে ক্লিক করব এই আইটেমের নাম কি, তখনই তো আমি দেখতে পাবো নাকি? জি, sir. আচ্ছা, তাহলে এই যে ক্যাটাগরি যে আছে এই ক্যাটাগরিটাই মূলত হলো কি আইটেমস এর ক্যাটাগরি। এখানে আমরা কি কি পাবো? আইটেমস এর নাম পাবো, তারপর মনে করেন যে আইটেমস এর প্রাইস ID পাবো, আইটেমস এর কারেন্সি পাবো, হ্যাঁ, তারপর আইটেমস এর আইডি পাবো, সব আমরা এখানে পাবো, বুঝতে পারছেন? ভ্যালু। আইটেমস এর ক্যাটাগরি পাবো, সব আমরা এর মধ্যে পাবো। তাহলে Value এই যে পাবো। অ্যারে ভেরিয়েবলের মাধ্যমে অ্যারে ভেরিয়েবলের মধ্যে যেই ভদ্রলোকটাকে বলা হয় সি প্রোগ্রামিং এর ভাষায় অ্যারে ভেরিয়েবল, এইটাকে ই কমার্সের ভাষায় বুঝতে সুবিধা হয়েছে না অ্যারে ভেরিয়েবলের ভাষায় বুঝতে সুবিধা হয়েছে বলেন? ই-কমার্স। E-commerce. তাহলে আমরা মার্কেটারের ভাষায় এটাকে কি সুন্দরভাবে বুঝতে পারছি না? জি। তাহলে জি। এখন আমরা ধরতে পারবো না যে ই কমার্স হলো আমাদের সাবজেক্ট, আইটেমস হলো আমাদের অবজেক্ট, আর ক্যাটাগরি হলো আমাদের এইগুলো, বুঝতে পারবো? জি। জি জি আচ্ছা, জি। এখন দেখেন আমরা কয়টা প্রোডাক্ট ভিউ করেছিলাম বা কয়টা প্রোডাক্ট পারচেজ করছিলাম? একটা প্রোডাক্ট। তাহলে একটা প্রোডাক্ট যখন করছি তখন এখানে একটা প্রোডাক্টের তো ডিটেইলস দেখাবে না 10টা প্রোডাক্টের দেখাবে? একটা প্রোডাক্টের ডিটেইলস দেখাবে। তো এই যে এখানে যে একটা প্রোডাক্টের যে ডিটেইলস যে দেখাচ্ছে এই জায়গার মধ্যে একজন কোশ্চেন করছিল যে এটাকে আমরা অ্যারে ভেরিয়েবলের মানে অ্যারে ভেরিয়েবলের ভাষায় বা সি প্রোগ্রামিং এর ভাষায় এটাকে আমরা বলি জিরো লেভেল। এটা একটা লেভেল আছে, এটাকে আমরা বলি জিরো লেভেল প্রোডাক্ট। এরপরে আরেকটা যে প্রোডাক্টের ইনফরমেশন যে আসবে এটাকে আমরা বলি 1, এরপরে যেটা আসবে এটা হলো 2। এখন বিষয় হলো আমি 1 থেকে ইনফরমেশন নেই, আর আমি 2 থেকে নেই, আর আমি 0 থেকে নেই, আমার যেটাই আমি নিব ডাটা লেয়ার থেকে ওই প্রোডাক্টেরই তো ইনফরমেশন যাবে নাকি? জি। না অন্য প্রোডাক্টের যাবে? ওই প্রোডাক্টেরই। ওই প্রোডাক্টেরই। তাহলে আমি যদি এখান থেকে 0 থেকে যদি আমি যদি ইনফরমেশন গুলো যদি নেই, এখন আমি যেই প্রোডাক্ট এখান থেকে ভিউ করি ওই প্রোডাক্টেরই তো ইনফরমেশন এখানে শো করবে, না অন্য প্রোডাক্টে শো করবে? না এগুলোই। তাহলে আমরা অলওয়েজ কোথা থেকে নিব? জিরো লেভেল প্রোডাক্ট থেকে নিব, বুঝতে পেরেছি? জি। তাহলে এখন চলেন আমাদেরকে কি কি পাঠাতে হবে এটা একটু আমরা একটু দেখি। আমাদেরকে পাঠাতে হবে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট কারেন্সি। তাহলে এইখান থেকে এটাকে কপি করবেন। এখন বলতে পারেন যে স্যার কপি না করতে নিষেধ করলেন, আপনি যা বললেন যে শুধু দেখবেন আর আইডিয়া নেবেন কিন্তু কপি করবেন না। কপি এইগুলোকে করতে বলি, এইগুলোকে করতে নিষেধ করি নাই। এই দুইটা লাইন কপি হবে বাট এইটা কপি হবে না, বুঝতে পারছেন? কেন জি। এটা কপি হবে না? দেখেন এখানে কিন্তু প্যারামিটার লেখা আছে যে ecommerce.items.0.item ID। তাহলে এটাকে যদি কপি করে যদি ভেরিয়েবল যদি করি তাহলে কাজ করবে না? জি না, না। কাজ করবে না। কাজ করবে না? এক একটা ওয়েবসাইটের এক এক রকম থাকবে। হ্যাঁ, এক একটা হবে না, ওয়েবসাইটের এক এক রকম কাজ থাকবে। করবে না। স্যার ভেরিয়েবল নেম তো যে কোনো একটা দিলে প্যারামিটার তো স্যার এক একটা ওয়েবসাইটের এক এক রকম। স্যার লিখে দিতে হবে ওখানে কোথায় লিখে দিতে হবে? স্যার ভেরিয়েবলের ভিতরে ভেরিয়েবল ই-কমার্স ডট আচ্ছা ধরেন আমি এটাকে কপি করলাম, এই যে আইডি এটাকে আমি ভেরিয়েবল নামটাকে আমি কপি করলাম, কপি করে আমি ভেরিয়েবল সেকশনে যাই, ভেরিয়েবলে গেলাম। আচ্ছা ভেরিয়েবলে যাওয়ার পরে এখানে আমি ইউজার ডিফাইন ভেরিয়েবল থেকে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। ইউজার ডিফাইন ভেরিয়েবল এখান থেকে আমি নিয়ে যাব, নিয়ে যায় আমি যে নামটা কপি করে নিয়ে আসছি পেস্ট করে দিলাম যে ডিএলবি এফবি প্রোডাক্ট আইডি। ডিএলবি মানে হলো ডাটা লেয়ার ভেরিয়েবল, এফবি হলো ফেসবুক, ফেসবুকের জন্য কি নিচ্ছি? প্রোডাক্ট আইডি নিচ্ছি। আচ্ছা কপি করে পেস্ট করলাম। আপনারাও কি করবেন? এই শীট থেকে এই নামগুলোকে কপি করে পেস্ট করবেন, লিখে দেওয়ার দরকার নাই, বুঝতে পারছেন?
জি স্যার এখান থেকে জি। কপি করবেন, কপি করে এখানে বসাবেন। এই শীটটা আমি আপনাদেরকে প্রোভাইড করব, এই শীটটা আমি আপনাদের দিয়ে দিব। আপনারা কপি করবেন, কপি করে নামগুলো এখানে বসাবেন। আচ্ছা, তারপর ভেরিয়েবল কনফিগারেশন। ভেরিয়েবল কনফিগারেশনে আমরা এখন কোথায় যাব? ডাটা Data লেয়ার layer, ভেরিয়েবল। ডাটা লেয়ার কারণ আমরা ভেরিয়েবল। নিচ্ছি কোত্থেকে ডাটাগুলো? ডাটা লেয়ার থেকেই তো নিচ্ছি নাকি? জি জি স্যার আচ্ছা, জি তাহলে ডাটা লেয়ার থেকে প্রথমে আমাকে কি নিতে হবে? প্রথমে নিতে হবে আমাকে সাবজেক্ট, তারপর নিতে হবে অবজেক্ট, তারপর অবজেক্টের ক্যাটাগরি, তাই না? জি তাহলে আমার জি। সাবজেক্ট কি জি, ছিল? সাবজেক্ট ই-কমার্স তাহলে Items. ই-কমার্সটাই কপি করি, কপি করে এখানে নিয়ে আসে বসাই, পেস্ট, ডট ই-কমার্স ডট, তারপর কি নিতে হবে আমাকে? অবজেক্ট। আইটেম আচ্ছা, Items. অবজেক্ট কি? আইটেম আইটেম আইটেম। তাহলে আইটেমসটাকে আমি কপি করি, কপি করে এখানে পেস্ট করি, পেস্ট করে ডট, তারপর 0 ডট। 0 ডট এখন আমি এখানে কি দিচ্ছি? প্রোডাক্টের আইডি, তাই না? তাহলে জি। প্রোডাক্টের জি। আইডি যেহেতু দিচ্ছি, তাহলে এটা কি হবে? আইটেম আইডি। তাহলে Item আইটেম আইডিটাকে এখান থেকে কপি করব, কপি করে এখানে নিয়ে বসাই দিব। এখন একটা জিনিস দেখেন তো, এখানে কি লেখা আছে? ই-কমার্স ডট আইটেমস ডট 0 ডট আইটেম আইডি। আর এই জায়গার মধ্যে কি দেওয়া আছে? সেম ই-কমার্স আইডি সেম তাহলে কাজ করবে না করবে না? করবে তাহলে করবে। কপি কি এখান থেকে করবেন না এই ডাটা লেয়ার থেকে করবেন? কোনটা? ডাটা ডাটা এইখান থেকে ডাটা ভুল- লেয়ার থেকে হ্যাঁ, এখান থেকে ভুল করেও কপি করা যাবে না। আপনি সূত্র ভুলে গেছেন, আপনি সূত্রটা ভুলে গেছেন। এখন আপনি এই প্যারামিটার দেখে আপনি সূত্রটা বুঝে নেন যে ই-কমার্স তারপর ডট আইটেমস ডট 0 ডট আইটেম আইডি, বাট কপি করবেন কোত্থেকে? ডাটা লেয়ার থেকে। কেন? কারণ এইটা হলো আপনার বেস্ট প্র্যাকটিস। আপনি এখান থেকে যত বেশি বেশি করে নেবেন, তত বেশি বেশি আপনার এই জায়গায় প্র্যাকটিস হবে, আপনার বুঝতে সুবিধা হবে। বাট যদি আপনি এখান থেকে যদি কপি করে যদি নেন, তাহলে আপনি এই কপির মধ্যেই থেকে যাবেন, শিখতে আর পারবেন না। বুঝতে পারছেন? জি স্যার ছোট্ট একটা কোশ্চেন স্যার এখানে ছোট্ট মাশাআল্লাহ। বলেন। স্যার এখানে তো আমাদের ই-কমার্স ওয়েবসাইট, যদি অন্য কোনো ওয়েবসাইট থাকে তাহলে কি ই-কমার্স আসবে? ই-কমার্স রিলেটেড ওয়েবসাইটে ই-কমার্স আসবে। জি স্যার যদি সার্ভিস রিলেটেড Otherwise- ওয়েবসাইট থাকে তাহলে তো ই-কমার্স আসবে না। তখন কি আসবে স্যার? তখন ওটা তো আপনার মনে করেন যে ইয়ের উপরে বোঝা যাবে, যে ওয়েবসাইটের উপরে বোঝা যাবে। বুঝতে পারছেন? জি স্যার ওখানে লেয়ারও কি ওইটাই আসবে তখন? দেখেন, এখানে বিষয় হলো কি যে আমরা মূলত আমাদের কাজটাই থাকবে মূলত ই-কমার্স রিলেটেড প্ল্যাটফর্ম। E-commerce। আমাদের কাজই থাকবে মনে করেন যে প্রোডাক্ট সেল করা। বুঝছেন নি? আচ্ছা তো আমরা যে সকল প্ল্যাটফর্মে কাজ করব, প্রত্যেকটা প্ল্যাটফর্মে মনে করেন যে আপনার ওই প্রোডাক্টই থাকবে। বাট এমনও কিছু কমন মানে আনকমন কিছু ক্লায়েন্ট পড়ে যায় যাদের সার্ভিস রিলেটেড ওয়েবসাইট থাকে, তারা বলে কি এখানে আমাকে ট্র্যাকিং সিস্টেম ইনক্লুড করে দাও। তো সার্ভিস রিলেটেড প্ল্যাটফর্মে কিভাবে ট্র্যাকিং সিস্টেম ইনক্লুড করবে সেটা আমি আপনাকে দেখা দিব। ওটা হবে গুগলের ক্লাসে। তো গুগলের জার্নি আমার সাথেই থাকবে, টেনশন নাই, ওটা আমি দেখাবো আপনাদেরকে। ইনশাআল্লাহ স্যার তাহলে ভালো হবে তাহলে ই-কমার্স ডট আইটেমস ডট 0 ডট আইটেম আইডি, তার মানে কি আমি প্রোডাক্টের আইডি নিয়ে নিছি, দেন এখান থেকে আমি সেভ করে দিলাম, হয়ে গেল আমার প্রোডাক্ট আইডি নেওয়া শেষ। তারপর কি বলছে ফেসবুক বলছে প্রোডাক্টের নেম পাঠাও। ওকে ঠিক আছে, তাহলে এখান থেকে ডিএলপিএফবি প্রোডাক্ট নেম কপি করব, গুগল ট্যাগ ম্যানেজার, ইউজার ডিফাইন ভেরিয়েবল সেকশন থেকে ইউজার ডিফাইন ভেরিয়েবল এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখানে আমি নামটাকে পেস্ট করে দিব। তারপরে ভেরিয়েবল কনফিগারেশন, ডাটা লেয়ার ভেরিয়েবল। এখন কি নিতে হবে? প্রোডাক্টের নেম। তাহলে ওই যে সেম ভাবে আবার ই-কমার্স কপি ডট, তারপর কি নিব? সাবজেক্ট নিলাম, এখন অবজেক্ট আইটেমস কপি পেস্ট ডট 0 ডট, এখন নিব ক্যাটাগরি, কি নিতে হবে? প্রোডাক্টের নেম। তাহলে এখান থেকে আইটেম নেম কপি পেস্ট, হয়ে গেল আমাদের আইটেম নেম নেওয়া, সেভ। প্রোডাক্টের নেমও আমরা কালেক্ট করে নিলাম। আচ্ছা, তারপর ফেসবুক কি বলছে? ফেসবুক বলছে প্রোডাক্টের ক্যাটাগরি নাও। ওকে ঠিক আছে, কপি করার পরে আবার আমি ভেরিয়েবল থেকে ইউজার ডিফাইন ভেরিয়েবল নিউয়ে ক্লিক করব, এখানে আবার আমি পেস্ট করে দিলাম। ওকে, ভেরিয়েবল কনফিগারেশন, এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবল। ওকে, দেন এখান থেকে আমি আবার সেম উপায় আবার সাবজেক্ট নিলাম ডট, আবার নিব আমি অবজেক্ট, হ্যাঁ আইটেম কপি করলাম, আইটেমস হবে এটা, হ্যাঁ কপি করলাম, আইটেমস হ্যাঁ কপি করে পেস্ট ডট 0 ডট, আবার কি নিতে হবে? প্রোডাক্ট ক্যাটাগরি। তাহলে আমি এখান থেকে নিব এই যে দেখেন আইটেম ক্যাটাগরি, আইটেম কপি করব, কপি করে এখানে নিয়ে এসে পেস্ট করে দিব, দিয়ে সেভ, হয়ে গেল আমার আইটেম ক্যাটাগরি নাও। তারপর সেম ভাবে আমাকে কি নিতে বলছে? প্রোডাক্টের প্রাইস। তাহলে এটাকে কপি করব, কপি করে গুগল ট্যাগ ম্যানেজার, আবার ভেরিয়েবল থেকে ইউজার ডিফাইন ভেরিয়েবল নিউ, এখানে আমি আবার নামটাকে পেস্ট করে দিব, পেস্ট ডিএলপিএফবি প্রোডাক্ট প্রাইস, মানে প্রোডাক্টের প্রাইস নিব আমি। ভেরিয়েবল কনফিগারেশন, ডাটা লেয়ার ভেরিয়েবল, সেম ভাবে আবার সাবজেক্ট ই-কমার্স ডট, এগেইন আমরা অবজেক্ট নিব আইটেমস ডট 0 ডট কপি ডট 0 ডট, এখন এখান থেকে আমরা নিব কি? প্রাইস। এই প্রাইসটাকে আমরা কপি করব, কপি করে আমরা এখানে পেস্ট করে দিব, হয়ে গেল প্রাইস নেওয়া, সেভ, কমপ্লিট। এটাও আমাদের কমপ্লিট।
ঠিক আছে, এখন আর কি নিতে বলছে? বলছে প্রোডাক্টের কারেন্সি নাও। ঠিক আছে, এখন প্রোডাক্টের কারেন্সি নেওয়ার জন্য আমরা শুধু সাবজেক্ট আর অবজেক্ট কি ইউজ করব, এখানে ক্যাটাগরি ইউজ হবে না। ডিএলপিএফবি প্রোডাক্ট কারেন্সি পেস্ট করে দিলাম, ভেরিয়েবল কনফিগারেশন, ডাটা লেয়ার ভেরিয়েবল। এখন আমাদের শুধু সাবজেক্ট আর অবজেক্ট ইউজ হবে। সাবজেক্ট হলো আমাদের ই কমার্স কমার্স ডট আইটেমস। ডট দিয়ে এখানে আমরা দিব কারেন্সি। এই যে কারেন্সি হলো আমাদের অবজেক্ট। হ্যাঁ, আচ্ছা, ই কমার্সটা হলো সাবজেক্ট, আর এর আন্ডারে যেটা থাকবে এটা হলো কি অবজেক্ট, আর আইটেমস এর আন্ডারে যেগুলো থাকবে এগুলোকে বলো ক্যাটাগরি। তাহলে আমরা এখন অবজেক্টটা নিব শুধু কারেন্সি, কপি, আর এখান থেকে আমরা কারেন্সিকে এখান থেকে পেস্ট করে দিব, ই কমার্স ডট কারেন্সি, সেভ হয়ে গেল, নেওয়া কমপ্লিট। আমরা প্রোডাক্ট আইডি থেকে শুরু করে প্রোডাক্ট কারেন্সি পর্যন্ত মানে যা চাইছে ফেসবুক আমাদের কাছে আমরা সব এখান থেকে নিয়ে নিছি। ঠিক আছে, এখন একটু নিচের দিকে আসেন, এই যে দেখেন এখানে বলছে সেম মানে এড টু কার্টের জন্য বলছে সেম প্যারামিটার ইনক্লুডেড এড টু কার্ট টেক। তাহলে ফেসবুক ভিউ আইটেমের জন্য আপনি যে সকল প্যারামিটার ক্রিয়েট করছেন সেম প্যারামিটারগুলো এড টু কার্টের জন্য কি করতে হবে? ক্রিয়েট করতে হবে। তাহলে আমি যেহেতু করছি ভিউ আইটেমের জন্য, তাহলে কি এড টু কার্টের জন্য ক্রিয়েট করার দরকার আছে? জি না স্যার, দরকার নাই। আচ্ছা, তারপর চেক আউটের জন্য কি বলছে দেখেন, শরীরের কি অবস্থা? এই যে শুরু হয়েছে। কি মাহমুদুল্লাহ ভাই আইকপ। সরি ভাই। আচ্ছা দেখেন, এখন চেক আউটের জন্য কি বলছে? চেক আউট ইভেন ইউ ক্যান সেন্ড ইট if you send the parameter, but there is no problem even if you don't send it because this is not recommended by Facebook. মানে চেক আউট ইভেন্টের সঙ্গে আপনি চাইলে ওই সেম প্যারামিটারগুলো পাঠাতে পারেন, যেগুলো আপনি ভিউ আইটেমের জন্য যেগুলো করলেন সেম প্যারামিটারগুলো আপনি এড টু কার্টে পাঠাবেন, আবার চাইলে আপনি চেক আউটেও পাঠাতে পারেন। বাট যদি না পাঠান তাহলে কোনো প্রবলেম নাই। কেন নাই? কারণ সেটাকে ফেসবুক কি করতেছে? রিকমান্ড করছে না। বুঝতে পারছেন? তার মানে চেক আউটটা আমাদের এসেনশিয়াল না, যারা চেক আউট করবে তারা আমার প্রোডাক্ট পারচেসও করবে। বুঝাতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি একবার যদি ভিউ আইটেমের জন্য যদি প্যারামিটার যদি করে যদি ফেলি তাহলে অ্যাড টু কার্ট চেক আউট এগুলোর জন্য কি আর প্যারামিটার করতে হচ্ছে? জি না। কারণ সেম প্যারামিটার সবগুলোতে যাচ্ছে। বুঝাইতে পারছি? এখন চলে আসেন পারচেসের জন্য। এখন পারচেসের জন্য আমাদেরকে কিছু ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, 4টা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। একটা হলো ডিএলভিএফবি পারচেস ভ্যালু, একটা হলো ডিএলভিএফবি পারচেস প্রোডাক্ট, একটা হলো জেএসবিএফবি পারচেস প্রোডাক্ট আইডি, আর একটা হলো জেএসবিএফবি পারচেস প্রোডাক্ট নেম। এই 4টা ভেরিয়েবল আমাদেরকে ক্রিয়েট করতে হবে। এখন প্রথমে আমরা ডিএলভিএফবি পারচেস ভ্যালু এই ভেরিয়েবলটা আমরা ক্রিয়েট করব। তো দেখেন একটা বিষয়, আমার এই ওয়েবসাইটে অনেকগুলো প্রোডাক্ট আছে না? জি স্যার। এখন একজন কাস্টমারের তো একটার বেশিও প্রোডাক্ট পছন্দ হতে পারে না? জি এখন সে এখান থেকে ধরেন একসঙ্গে 3টা প্রোডাক্ট পারচেজ করছে, তো 3টা প্রোডাক্টের প্রাইস কি সেম না প্রাইসগুলো ভ্যারি করছে? কোনটা? ভিন্ন ভিন্ন। তো ভ্যারি করছে প্রত্যেকটা প্রাইস। তাহলে এখানে 3টা প্রোডাক্টের টোটাল যে মূল্যটা এটা আমাকে ফেসবুকের কাছে পাঠাতে হবে না? জি স্যার। এর জন্যই আমাদেরকে পারচেসের জন্য এই ভেরিয়েবলটা ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা সুন্দর করে এটাকে কপি করব, কপি করে চলে যাব গুগল ট্যাগ ম্যানেজারে, ইউজার ডিফাইন ভেরিয়েবল থেকে আমরা নিউয়ে ক্লিক করে সেম নামটা আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট। এখনো বলে দিচ্ছি, আমি শীট থেকে যেভাবে নামগুলো কপি করে কাজ করতেছি সেম ভাবে আপনারাও নামগুলো কপি করেই কাজ করবেন। কেউ যদি দেওয়ানামি করে লিখছেন তাহলে খবর খারাপ আছে। আই মিন এই বিষয় নিয়ে কোনো সমস্যা আর গ্রুপের মধ্যে আপনারা শেয়ার করবেন না। আমি যেইভাবে এখান থেকে কপি করতেছি আপনারা এইভাবেই করবেন, আপনাকে লিখার দরকার নেই। এগুলো পাবো কই? এগুলো তো আমি তো দিয়ে দিব, আমি তো এই শীটটা দিয়ে দিয়ে দিব দিবে, স্যার আপনাদেরকে। দিয়ে দিবে। আমি এই শীটটা আপনাদেরকে দিয়েই দিব, মানে আমি যখন ভিডিও আপলোড করব আজকের ওই ভিডিও ডেসক্রিপশনে আমি এই শীটটা দিয়ে দিব। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আপনি সুন্দর করে এই শীটটা ওপেন করে আপনারা সবাই কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, এবং কি ক্লায়েন্টেরও কাজ করতে পারবেন, মানে লাইফ টাইম এটার সার্ভিস চলবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে ইনশাআল্লাহ। এখানে আমরা ডিএলভিএফবি পারচেস ভ্যালু এটা আমরা শীট থেকে সুন্দর করে কপি করে নিয়ে আসলাম, এখানে আমরা বসাই দিলাম। ওকে, বসাই দেওয়ার পরে আমরা ভেরিয়েবল কনফিগারেশনে যাব, যাওয়ার পর এখান থেকে ডাটা লেয়ার। তো এখন আমরা ভেরিয়েবলটা কার জন্য করছি? পারচেসের জন্য। তাহলে এখানে আমাদেরকে ইভেন্ট কি সিলেক্ট করতে হবে? পারচেস। তাহলে আমরা পারচেস ইভেন্ট সিলেক্ট করব। তো এখান থেকে আমরা পারচেসের জন্য যা করব এখানে টোটাল কাজটা থাকবে সাবজেক্ট এবং অবজেক্টের ভিতরে, আই মিন এর ভিতরে কোনো ক্যাটাগরি নাই। তাহলে আমরা দিতে হবে ভ্যালু, মানে পারচেসের ভ্যালু নিতে হবে। তাহলে আমি এখান থেকে ই কমার্স মানে সাবজেক্টকে কপি করব, কপি করে পেস্ট, তারপর ডট, এখান থেকে আমরা দিয়ে দিব ভ্যালু, এই যে ভ্যালু জাস্ট কপি করব আর এখানে পেস্ট করে দিব, দেন সেভ। আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি এখানেও কিন্তু লিখে রাখছি যে ই কমার্স ডট ভ্যালু। বুঝতে পারছেন? জি স্যার। তো আপনারা এইগুলো দেখে দেখে প্রয়োজন আপনি এখান থেকে কপি করবেন, কিন্তু এখান থেকে কেউ কপি করিয়েন না, বুঝছেন? জি স্যার। আচ্ছা, আরেকটা ভেরিয়েবল করতে হবে, এটা হলো ডিএলভিএফবি পারচেস প্রোডাক্ট নামে।
তো আমরা এইটাকে কপি করব, কপি করে গুগল ট্যাগ ম্যানেজারে যাব, এখান থেকে ইউজার ডিফাইন ভেরিয়েবল, এখান থেকে নিউ ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা এটাকে পেস্ট করব। পেস্ট করার পরে এখান থেকে আমরা ভেরিয়েবল কনফিগারেশনে যাব এবং ডাটা লেয়ার ভেরিয়েবলে যাব। এখন এই ভদ্রলোক কাজ করবে কিভাবে এটা একটু আপনাদেরকে বুঝাই। এর কাজ কি, ডিএলপিপি পারচেজ প্রোডাক্টের কাজ কি? দেখেন আমাদের এখানে প্রোডাক্ট কি অনেকগুলো না? জি এখন স্যার। আমি এখান থেকে যে 3টা প্রোডাক্ট যে পারচেজ যে করব, এই 3টা প্রোডাক্ট, আচ্ছা একদম বেসিক ভাবে বুঝাই, আমাদের এটা কি রিলেটেড ওয়েবসাইট? ই-কমার্স, ই-কমার্স রিলেটেড ওয়েবসাইট। এগুলো কি? আইটেম, আইটেমস। আচ্ছা এগুলো হলো আমাদের আইটেমস। তাহলে আমি এখান থেকে যদি 3টা প্রোডাক্ট যদি পারচেজ যদি করি, তাহলে 3টা প্রোডাক্টের ইনফরমেশন কোথায় শো করবে? গুগল Data layer। ডাটা লেয়ারে কোন জায়গায় শো করবে? সাবজেক্ট সাবজেক্ট সেকশনে না অবজেক্ট সেকশনে? অবজেক্ট সেকশন। এখান থেকে আমি 3টা প্রোডাক্ট পারচেজ করছি, এই 3টা প্রোডাক্টের ইনফরমেশন কোথায় শো করবে? অবজেক্টে। অবজেক্টে। অবজেক্টের মধ্যেই তো কি থাকে, ক্যাটাগরি থাকে না? জি হ্যাঁ, এই ক্যাটাগরির মধ্যেই তো প্রোডাক্টের সকল নাম থাকে, থাকে কি থাকে না? জি, তাহলে আমি এই যে এই প্রোডাক্ট, আমার এখান থেকে 5টা প্রোডাক্ট বা 6টা প্রোডাক্ট বা 7টা প্রোডাক্ট, যতগুলো প্রোডাক্ট পারচেজ হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের ইনফরমেশন আমাকে ফেসবুকে দিতে হবে না? জি, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ইনফরমেশন ফেসবুকের কাছে পাঠাতে হবে না? জি, আচ্ছা তাহলে জি। এইটার জন্যই মূলত আমরা কি করতেছি, এই ভেরিয়েবলটা ক্রিয়েট করতেছি, ডিএলপিপি পারচেজ প্রোডাক্ট। মানে আমার ওয়েবসাইট থেকে যতগুলো প্রোডাক্ট পারচেজ হবে সেই সকল ইনফরমেশন কার কাছে যাবে? ফেসবুকের কাছে। তো আমি যখন প্রোডাক্টটা পারচেজ করছি তখন প্রোডাক্টের সকল ইনফরমেশন গুলো কার কাছে আসছে? ক্যাটাগরির কাছে আসতেছে। তো ক্যাটাগরি কার আন্ডারে আছে? অবজেক্টের আন্ডারে না সাবজেক্টের আন্ডারে? অবজেক্টের আন্ডারে। তাহলে আমার এই যে প্যারামিটার, এই ভেরিয়েবলের যে প্যারামিটার, এটা কি হবে বলেন দেখি? ই-কমার্স ডট ই-কমার্স হবে। হ্যাঁ ই-কমার্স কি ডট অবজেক্ট। অবজেক্টে কি ছিল? আইটেম, আইটেমস। ভেরি গুড। তাহলে ই-কমার্স ডট আইটেমস দিলেই আমার এই ভেরিয়েবলের কাজ হয়ে যাবে। কমপ্লিট, শেষ। সেভ। এই যে বুঝে ফেলছেন, হয়ে গেল। খুব এখন সহজ। এইটা হওয়ার পরে আমাকে কি করতে হবে? এইটা কমপ্লিট হওয়ার পরে আমাদেরকে আরো 2টা ভেরিয়েবল করতে হবে। একটা হলো জেএসবিএফবি পারচেজ প্রোডাক্ট আইডি আর একটা হলো জেএসবিএফবি পারচেজ প্রোডাক্ট নেম। আই মিন আমাকে 2টা ভেরিয়েবল করতে হবে এবং এই দুইটা ভেরিয়েবল কাজ করবে কাস্টম জাভাস্ক্রিপ্ট কোডের আন্ডারে। তো এইটাকে আমরা এখন কপি করব, জেএসবিএফবি পারচেজ প্রোডাক্ট আইডি, এটাকে আমরা কপি করব। কপি করে গুগল ট্যাগ ম্যানেজার ভেরিয়েবল, ইউজার ডিফাইন ভেরিয়েবল নিউ, এখান থেকে আমরা এটাকে পেস্ট করব। পেস্ট করার পরে আমি একটু কাস্টম জাভাস্ক্রিপ্ট কোডটা একটু ওপেন করে ফেলি এখন, যেটা আপনাদের সামনে আমি শো করাবো। এটাকে সুন্দর করে আমি কপি করি। দেখেন তো এখানে কি লেখা আছে? জেএসবিএফবি পারচেজ প্রোডাক্ট আইডি। দেখেন এখানে কিন্তু আমি কিন্তু লিখে দিয়েছি যে ইউ নিড টু ইউজ দ্য ফলোইং জাভাস্ক্রিপ্ট কোড বিলো। আপনি এইটাকে ফলো করবেন, কিন্তু আপনি কোড পাবেন কই? নিচে বলে দিছি যে ইউ নিড টু ইউজ দ্য ফলোইং জাভাস্ক্রিপ্ট কোড বিলো। জাভাস্ক্রিপ্ট কোড কোথায় আছে? এখানে আছে। আচ্ছা তাহলে এটাকে আমি কপি করে একটু নোটপ্যাডে নেই, আপনাদেরকে একটু বুঝাই। দেখেন কেন আমি কপি করতে বলতেছিলাম এতক্ষণ ধরে, যে আপনার শীট থেকে কপি করবেন, এটা কেন বলতেছিলাম এটা একটু আপনাদেরকে আমি বুঝাই। এবং এখান থেকে আমি এই যে এই প্যারামিটার নিয়ে আমরা একটা ভেরিয়েবল একটু আগে করলাম না, ডিএলপিপি পারচেজ প্রোডাক্ট, জি এটাকে জি কপি করে এটাকে একটু এখানে বসাই। এখন দেখেন তো এই যে নামটা, এই নামটা কি এর মধ্যে কোথাও আছে? আচ্ছা স্যার। জি স্যার আছে। এখন বলেন এই নামের মধ্যে আর এই নামের মধ্যে কি কোনো পার্থক্য আছে? মানে কোনো স্পেস কম, স্পেস বেশি, এরকম কিছু আছে না? একদম সেম। জি না, জি না। সেম সেম সেম। এখন আপনি যদি এটা যদি লিখে যদি দেন, এখানে যদি একটা স্পেস যদি কম যদি হয়ে যায়, তাহলে কি কাজ করবে? জি না। না তখন একটা এরর আসে আপনাদের সামনে, আননোন ভেরিয়েবল ডিএলপিএফবি পারচেজ প্রোডাক্ট আসে না? জি জি সুন্দর করে স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দেন, কেন আমার এটা প্রিভিউ হয় না, ঠিক কি না? তো এই কারণেই কিন্তু প্রিভিউ হয় না। আপনি এই যে লিখে দিবেন নিজের মতো করে, কিন্তু জাভাস্ক্রিপ্ট কোডে তো অন্যভাবে দেওয়া। তো যখন জাভাস্ক্রিপ্ট কোড দেখতেছে যে আমি তো এই ভেরিয়েবলটাকে চিনতে পারতেছি না, তখনই আপনার এই সমস্যা হয়। এখন জাভাস্ক্রিপ্ট কোড কিভাবে দেখে? এর তো চোখ নাই, ভদ্রলোক দেখে কিভাবে? দেখেন এখন বুঝাই বিষয়টা, জাভাস্ক্রিপ্ট কোডটা কিভাবে কাজ স্যার করতেছে। ব্র্যাকেট সিস্টেমে। হ্যাঁ জাভাস্ক্রিপ্ট কোডটা কিভাবে কাজ করতেছে এটা একটু বুঝেন। এখন বলেন জাভাস্ক্রিপ্ট কোডটা কিভাবে কাজ করতেছে, এটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বুঝাবো না মার্কেটিং ল্যাঙ্গুয়েজে বুঝাবো? মার্কেটিং। আচ্ছা তাহলে মার্কেটিং ল্যাঙ্গুয়েজে বুঝি।
এইখানে জাভাস্ক্রিপ্ট কোডটা বলতেছে যে আমার ফাংশনের মধ্যে, মানে জাভাস্ক্রিপ্ট কোডটা বলতেছে যে আমার ফাংশনের মধ্যে ভেরিয়েবল আইটেমস হিসেবে যদি ডিএলভিএফবি পারচেজ প্রোডাক্ট থাকে, মানে তার ফাংশনে যদি ভেরিয়েবল আইটেমস হিসেবে, এখন ভেরিয়েবল আইটেমস কাকে বলা হচ্ছে চলেন টেক ম্যানেজারে নিয়ে যাই, এইটাকে ক্লোজ করি আপাতত। এইটাকে এই যে এই সেকশনটা যে আছে এই সেকশনটাকে কি বলা হয়? ভেরিয়েবল আইটেম সেকশন, বুঝতে পারছেন? এগুলো হলো ভেরিয়েবল আইটেমস। এখন জাভাস্ক্রিপ্ট কোড বলতেছে আমার ফাংশনের মধ্যে ভেরিয়েবল আইটেমস হিসেবে যদি ডিএলভিএফবি পারচেজ প্রোডাক্ট এই ভেরিয়েবলটা থাকে, তাহলে দেখেন তো এখানে ডিএলভিএফবি পারচেজ প্রোডাক্ট ভেরিয়েবলটা আছে না? আছে আছে আচ্ছা, সে কিন্তু ওইটাই খুঁজতেছে যে আমার ফাংশনের মধ্যে ভেরিয়েবল আইটেমস হিসেবে ডিএলভিএফবি পারচেজ প্রোডাক্ট এই ভেরিয়েবলটা যদি থাকে, এই ভেরিয়েবলের আন্ডারে যে সকল, মানে এই ভেরিয়েবলের আইটেমস মেপে যে সকল আইটেম আছে এই সকল আইটেমের, ওকে, এই সকল আইটেমসের আইটেম আইডি গুলো আমি জাভাস্ক্রিপ্ট কোড একাই ট্র্যাক করব, বুঝতে পারছেন? তার মানে সে বলতেছে তার ফাংশনে ভেরিয়েবল আইটেমস হিসেবে যদি ডিএলভিএফবি পারচেজ প্রোডাক্ট এই ভেরিয়েবলটা থাকে এবং এই ভেরিয়েবলের আইটেমস মেপে যতগুলো আইটেম থাকবে সকল আইটেমসের আইটেম আইডি গুলোকে আমি জাভাস্ক্রিপ্ট কোড একাই ট্র্যাক করব। এখন আপনার ওয়েবসাইট থেকে 20টা প্রোডাক্ট পারচেজ হোক আর 30টা প্রোডাক্ট পারচেজ হোক, ওই 20টা প্রোডাক্টের আইডি যা থাকবে সকল আইডিকে এই ভদ্রলোক একাই ট্র্যাক করবে, বুঝাইতে পারছি? তাহলে যদি এ যদি না যদি থাকে তাহলে এ কাজ করবে? যদি এর যদি একটা যদি পা যদি ভাঙে যদি দেন তাহলে এ কাজ করবে? পা ভাঙাটা কোনটা বললাম বলেন তো? এই যে আপনাদের মতো করে লিখেন ডিএলভি এইরকম, এফবি এরকম, গেল তো পা ভাঙে, এখানে তো এরকম তো নাই। এই জন্যই কি করতে হবে? শীট থেকে কপি করে করে নিতে হবে। এখন বুঝছেন যে কেন শীট থেকে কপি করতে বলছি নামগুলো? জি স্যার এইভাবে করলে আপনাদের প্রবলেম আর হবে না। আচ্ছা তাহলে চলেন আমরা যেগুলো বানাইছি মানে মনি স্যার আমাদেরকে যেগুলো হয় নাই, ওগুলো হইছে, হয় নাই এরকমটা না, বাট ওগুলোতে আপনাদের অনেক সমস্যা ছিল, এখন আর সমস্যা আছে বলেন? পানির মতো সহজ হয়ে গেছে। তাহলে আমরা এই যে জেএসবিএফবি পারচেজ প্রোডাক্ট আইডি এই নামটাকে আমরা কপি করব, কপি করে গুগল ট্যাগ ম্যানেজার, এখান থেকে আমরা ভেরিয়েবল ইউজার ডিফাইন ভেরিয়েবল থেকে আমরা নিয়ে যাব, যাওয়ার পরে এখান থেকে সুন্দর করে আমরা পেস্ট করে দিব। ওকে, দেওয়ার পরে ভেরিয়েবল কনফিগারেশন, এখন এখান থেকে আমরা নিব কি কাস্টম জাভাস্ক্রিপ্ট। ওকে, নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে জাভাস্ক্রিপ্ট যে কোডটা যে আছে এই যে কোডটা দেখেন, এখানে জেএসবিএফবি পারচেজ প্রোডাক্ট আছে, এখানেও জেএসবিএফবি পারচেজ প্রোডাক্ট আইডি আছে না? এইটাকেই সুন্দর করে কপি করব, কপি করে এইটাকে নিয়ে যায় আমরা এখানে সুন্দর করে পেস্ট করে দিব, এটা হয়ে গেল। আর এই যে স্পেসগুলো আছে স্পেসগুলো কাটে দিব, কাটে দেওয়ার পরে সেভ দিয়ে দিব, হয়ে গেল। তারপর কি করতে হবে? আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, এটা কি নামে? জেএসবিএফবি পারচেজ প্রোডাক্ট নেম। তাহলে এখন এটাকে কপি করব, কপি করে গুগল ট্যাগ ম্যানেজার নিউ, দেন এটাকে আমরা দিয়ে দিব পেস্ট, তারপরে ভেরিয়েবল কনফিগারেশন, আবার দিব কাস্টম জাভাস্ক্রিপ্ট। এখন আবার যদি আমরা যদি এখান থেকে নিচে যদি আসি তাহলে দেখেন তো জেএসবিএফবি পারচেজ প্রোডাক্ট নেম আছে, এই যে এর পাশে যে জাভাস্ক্রিপ্ট কোডটা যে আছে, এখন এটাকে কপি করব, কপি করে সুন্দর করে এটাকে আমরা এখানে বসাই দিব। ওকে, বসাই দেওয়ার পর আবার এই যে দেখেন স্পেস পড়ছে, স্পেসটাকে ব্যাক স্পেস চাপে কেটে দিব, কেটে দিয়ে এখান থেকে সেভ হয়ে গেছে। আমাদের কাজ কমপ্লিট, আর কোনো কিছু আমাদের বাকি নাই। আমরা যা কিছু প্রয়োজন ছিল সকল কিছু আমরা কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে? এখন আমরা কি করব? এখন আমরা আমাদের এই যে প্যারামিটারগুলো যে আমরা যে নিলাম একটা একটা স্পেসিফিক ট্যাগের জন্য, এখন প্রত্যেকটা ট্যাগের মধ্যে আমাদেরকে এই প্যারামিটারগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। এখন চলেন করি, এখন টেক্সট সেকশনে আসবো। টেক্সট সেকশনে আসে বলেন স্যার আমাদের কি যতদিন মার্কেটিং করব ততদিন কি শীট রাখতে হবে? তাহলে আপনারা যখন মার্কেটিং এর মানে যতদিন এই প্ল্যাটফর্মে কাজ করতেছেন, মার্কেটিং এর ক্ষেত্রে তো ট্র্যাকিংটা হলো আপনার কি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। জি জি। তো ট্র্যাকিং না করলে আমার কাছে অডিয়েন্সের ডাটা আসবে না, অডিয়েন্সের ডাটা না থাকলে আমি অডিয়েন্সের কাছে এগেইন মার্কেটিং করতে পারবো না। তো আপনার কাছে যদি অডিয়েন্সের ডাটা যদি না থাকে তাহলে আপনি মার্কেটারই হইলেন না। তো এই জন্য আপনাকে ট্র্যাকিং এর কাজ অলওয়েজ করতে হবে, আর যখন আপনারা করতেই থাকবেন তখন আর শীট লাগবে না, তখন দেখবেন আপনার মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা ট্যাগে চলে আসলাম। ট্যাগে আসার পরে আমরা কথা যাব প্রথমে ভিউ কন্টেন্ট, কারণ আমরা তো ভিউ কন্টেন্টের জন্য আগে ক্রিয়েট করছি না? ভিউ কন্টেন্টের জন্য আগে করছি।
তাহলে আমরা এখান থেকে ভিউ কন্টেন্ট ট্যাগে যাব, যাওয়ার পর এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করব, ক্লিক করার পর এই জায়গা থেকে যে অবজেক্ট প্রপার্টি এখানে আসবো, আসার পর আমরা এখান থেকে 5টা প্রপার্টি নিব। ওকে, 6টা প্রপার্টি নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা নিব এই যে কন্টেন্ট টাইপ, এখান থেকে কপি করব। কপি, এর আগে কপি করছি নাম, এখন করব কি প্যারামিটার নেম। প্যারামিটার এর আগে ভেরিয়েবল নেম করছি, এখন প্যারামিটার নেম করব। কন্টেন্ট টাইপ কপি করব, কপি করে এখানে পেস্ট করব, আর এখানে আমরা হাত দিয়ে লিখে দিব প্রোডাক্ট। কন্টেন্ট টাইপ অলওয়েজ কি হবে? প্রোডাক্ট। কন্টেন্ট টাইপ এটা হাত দিয়ে লিখে দিব প্রোডাক্ট। তারপর কি বলছে? কন্টেন্ট আইডিস, এই যে দেখেন কন্টেন্ট আইডিস। কন্টেন্ট আইডিস মানে হলো কি প্রোডাক্টের আইডি। তাহলে ID এখান থেকে আমরা কন্টেন্ট আইডিস নিব, এখানে যে কন্টেন্ট আইডিসটা পেস্ট করব, পেস্ট করার পর এখানে প্লাসে ক্লিক করব, আর এখানে আমরা সিলেক্ট করব ডিএলবিএফবি প্রোডাক্ট আইডি, এই যে ডিএলবিএফবি প্রোডাক্ট আইডি। ওকে, তারপর কি বলেছে? বলেছে কন্টেন্ট নেম। কন্টেন্ট নেম মানে প্রোডাক্টের নেম। তাহলে কন্টেন্ট নেমটাকে কপি করব, কপি করে এখানে বসাবো। বসানোর পরে এই যে প্লাসে ক্লিক করব, ক্লিক করে ডিএলবিএফবি প্রোডাক্ট নেম, ওকে দিয়ে দিলাম। তারপর কি বলছে? বলছে আইটেম ক্যাটাগরি, তাহলে আইটেম ক্যাটাগরি কপি করব, এখানে নিজে আইটেম ক্যাটাগরি বসাবো। বসায় প্লাসে ক্লিক করে এখানে ডিএলবিএফবি প্রোডাক্ট ক্যাটাগরি, এই যে ডিএলবিএফবি প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে ভ্যালু নিব, ভ্যালুকে কপি করব, কপি করে এখানে বসাবো পেস্ট। তারপর প্লাসে ক্লিক করে এখান থেকে নিব ডিএলবিএফবি প্রোডাক্ট প্রাইস দিয়ে দিলাম। তারপর হলো কারেন্সি নিব, এটাকে আমরা এখান থেকে কপি করব, এখানে নিজে পেস্ট করব। পেস্ট করার পর প্লাসে ক্লিক করব ডিএলবিএফবি প্রোডাক্ট কারেন্সি দেওয়ার পরে সেভ, শেষ কমপ্লিট। তারপর কি বলছে? অ্যাড টু কার্টের মধ্যে পাঠাতে হবে, তাহলে অ্যাড টু কার্টটাকে ক্লিক করব, ক্লিক করার পরে আবার এখান থেকে আমরা পেন্সিলে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আবার অবজেক্ট প্রপার্টি, আবার এখানে আমরা 6টা প্রপার্টি নিব। ওকে, নিয়ে নিলাম। নেওয়ার পরে আবার শিটে চলে যাব, শিটে যাওয়ার পরে এইখানে অ্যাড টু কার্টে চলে আসবো, আসার পরে এখান থেকে কন্টেন্ট টাইপ কপি, তারপর এখান থেকে করব পেস্ট, দিয়ে এখানে আমরা লিখব প্রোডাক্ট। ওকে, তারপর এখান থেকে আমরা নিব কন্টেন্ট আইডিস, কপি, গুগল ট্যাগ ম্যানেজার এখানে দিয়ে দিব পেস্ট। তারপর এই প্লাসে যাব, প্লাসে যাই এখান থেকে দিব ডিএলবিএফবি প্রোডাক্ট আইডি, এই যে ডিএলবিএফবি প্রোডাক্ট আইডি সিলেক্ট। তারপর এখান থেকে নিব কন্টেন্ট নেম, কপি, এটার মানে হলো প্রোডাক্ট নেম, তাহলে কন্টেন্ট নেমটা এখান থেকে কপি করলাম, গুগল ট্যাগ ম্যানেজার এখান থেকে আমরা পেস্ট। তারপর এখানে প্লাসে ক্লিক করে দিব ডিএলবিএফবি প্রোডাক্ট নেম, এই যে ডিএলবিএফবি প্রোডাক্ট নেম সিলেক্টেড। আচ্ছা, তারপর এখান থেকে আইটেম ক্যাটাগরি এটাকে কপি করব, কপি করে সুন্দর করে এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে প্লাসে ক্লিক করব, এখান থেকে দিব ডিএলবিএফবি প্রোডাক্ট ক্যাটাগরি। ওকে, তারপর এখান থেকে আবার ভ্যালু নিব, কপি করব, কপি করার পরে এখান থেকে পেস্ট করব, পেস্ট করে প্লাসে ক্লিক করব, এখান থেকে দিব ডিএলবিএফবি প্রোডাক্ট প্রাইস দিয়ে দিলাম। আচ্ছা, তারপর কারেন্সি এটাকে কপি করব, কপি করে সুন্দর করে এখান থেকে পেস্ট করব, পেস্ট করে প্লাসে ক্লিক করব, এখান থেকে দিব ডিএলবিএফবি প্রোডাক্ট কারেন্সি সিলেক্ট করে দিয়ে সেভ কমপ্লিট। অ্যাড টু কার্টে দেওয়া শেষ। আচ্ছা, চেকআউটে কি বলছে ভদ্রলোক? চেকআউটে বলছে যে না দিলেও সমস্যা নাই, দিব না, চলে আসেন পারচেসে। ওকে, প্যারামিটার ফর এফবি পারচেস ইভেন্ট। ওকে, তাহলে এখান থেকে আমরা পারচেস সিলেক্ট করব, ডিএলবিএফবি পারচেস ট্যাগ। ওকে, তারপর এখান থেকে আমরা চলে যাব পেন্সিল আইকন, সুন্দর করে নিচে আসবো, আসার পর অবজেক্ট প্রপার্টি, অ্যাড প্রপার্টি, অ্যাড প্রপার্টি, এখানেও আমরা 6টা প্রপার্টি অ্যাড করলাম। আচ্ছা, করার পরে আবার এখন এখান থেকে নিব কন্টেন্ট টাইপ, কপি, সুন্দর করে পেস্ট, এখানে আবার লিখে দিব আমরা প্রোডাক্ট। ওকে, তারপর এখান থেকে নিব আমরা কন্টেন্ট আইডিস, এটাকে কপি করব, কপি করার পর এখান থেকে আমরা পেস্ট করব। এখন এইখানে আমরা দিব জেএসবি এফবি পারচেস প্রোডাক্ট আইডি। হ্যাঁ, আমরা তো পারচেসের জন্য করতেছি, এখন দিব জেএসবি এফবি পারচেস প্রোডাক্ট আইডি, মানে জাভা স্ক্রিপ্ট। সুন্দর করে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন এখানেও কিন্তু বলা আছে কোন ভেরিয়েবল নাম সিলেক্ট করবেন। আচ্ছা, তারপর এখান থেকে কন্টেন্ট নেম এটাকে কপি করব, কপি করে এখানে বসাবো, আর এখানে আমরা দিব জেএসবিএফবি পারচেস প্রোডাক্ট নেম সিলেক্ট করলাম। আচ্ছা, তারপর কি বলেছে? আইটেম ক্যাটাগরি, সুন্দর করে কপি করেন, এখানে নিজে পেস্ট করেন, পেস্ট করার পরে প্লাসে যাবেন, এখান থেকে দিবেন ডিএলবিএফবি প্রোডাক্ট ক্যাটাগরি। ওকে, আচ্ছা, তারপর এখান থেকে ভ্যালু, এখন বলেন এখানে কি প্রোডাক্টের প্রাইস দিব? এতগুলোতে তো প্রাইস দিয়ে আসছি, এখানে কি দিব তাহলে? টোটাল ভ্যালু। জি না স্যার, ভ্যালু দিলে হবে, পারচেস ভ্যালু, ডিএলবিএফবি পারচেস ভ্যালু এটা দিতে হবে, কারণ আমরা পারচেসে কাজ করতেছি। আচ্ছা, তারপর হলো কারেন্সি, এটাকে কপি করেন, কপি করার পর সুন্দর করে এখানে পেস্ট করে দেন, দেওয়ার পর প্লাস এখান থেকে দিব আমরা ডিএলবিএফবি প্রোডাক্ট কারেন্সি, সেভ কমপ্লিট। আমাদের ব্রাউজার সাইট ট্র্যাকিং কমপ্লিট, এবং সেটাকে আমরা কি করলাম? পিক্সেলটাকে আমরা ডাইনামিক্যালি সেটআপ করে ফেলছি। ফেসবুক পিক্সেল এখন ডাইনামিক্যালি সেটআপ হইছে, কার থ্রুতে? গুগল ট্যাগ ম্যানেজার থ্রুতে। গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। এখন চলেন এখন দেখবো আসলে ডাইনামিক্যালি ট্র্যাকিং হয়েছে কিনা, প্রিভিউ করি। কানেক্ট। ওকে, এখন আমি 2-3টা প্রোডাক্ট পারচেস করব, কারণ আমি দেখবো যে আমি যে প্রোডাক্টগুলো পারচেস করছি সেগুলো ইনফরমেশন কালেক্ট হচ্ছে কিনা। ধরেন আগে হ্যান্ড স্যানিটাইজার, এটাকে আমি ওপেন করলাম, মানে ভিউ করলাম, তাহলে ভিউ যদি আমি করি তাহলে এখানে আমাদের ভিউ আইটেমটা ফায়ার হবে। ওকে, ভিউ কন্টেন্ট আমাদের ফায়ার হয়ে গেছে।
আচ্ছা, এখান থেকে আমি এটাকে অ্যাড টু কাট করি। ওকে, আমাদের অ্যাড টু কাট করা শেষ। এখানে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট হলে আমরা অন্য একটা অ্যাকশন নিব। ওকে, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট হয়েছে, অ্যাড টু কাট শেষ। আরো একটা প্রোডাক্ট অ্যাড টু কাট করব, ফ্রেশ অর্গানিক হানি, এটাকেও অ্যাড টু কাট করব। ওকে, অ্যাড টু কাট। আমরা 2-3টা প্রোডাক্ট পারচেজ করব আর কি। আচ্ছা, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট হয়েছে, আরেকটা প্রোডাক্ট আমরা নিব। আচ্ছা, ফ্রেশ অরেঞ্জ জুস, এটাকে নিব। ওকে, এটাকে আমরা এখান থেকে অ্যাড টু কাট করব। ওকে, অ্যাড টু কাট করে ফেলেছি আমরা। ঠিক আছে, এখন এখান থেকে আমরা ভিউ কাটে যাব। ওকে, ভিউ কাটে গেলাম। কারেক্ট। ঠিক আছে, আমাদের এখানে তিনটা প্রোডাক্ট আমরা অ্যাড টু কাট করেছিলাম, এগুলো দেখা যাচ্ছে। এখান থেকে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কারেক্ট হয়েছে, আমরা প্রসিড টু চেক আউটে যাব। ওকে, চেক আউটে আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কারেক্ট হলো, আমরা পারচেজটা কমপ্লিট করব। ওকে, প্লেস অর্ডার। ওকে, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট হয়ে গেছে। আমরা যদি একটু ট্যাগ অ্যাসিস্ট্যান্ট যাই, দেখেন তো আমাদের সব ট্যাগ ফায়ার হয়েছে। জি ওকে, এখন এখান থেকে আমরা পারচেজ সিলেক্ট করব। পারচেজ সিলেক্ট করার পরে এতক্ষণ ছিলাম ডাটা লেয়ার, এখন যাব কোথায়? ভেরিয়েবলস। ওকে, ভেরিয়েবল। ভেরিয়েবলে যাওয়ার পর আমাদের ইভেন্ট হলো পারচেজ এবং আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি হলো গ্রোসারিজ। এখন দেখেন তো আমাদের যে প্রোডাক্ট ক্যাটাগরি এগুলো কি গ্রোসারিজ? গ্রোসারিজ। আচ্ছা, এটা কি আসছে এখানে? জি আসছে। প্রোডাক্টের কারেন্সি ইউএসডি। জি আচ্ছা ইউএসডি আচ্ছা, প্রোডাক্টের আইডি হলো 241 হ্যান্ড স্যানিটাইজার। আমরা প্রথমে হ্যান্ড স্যানিটাইজারটা ভিউ করছিলাম না? জি জি ওই যে জি হ্যান্ড স্যানিটাইজারের এটা এখানে আসছে। কেন আসলো? কারণ আমরা ওই যে ভিউ আইটেম থেকে এগুলো আসতেছে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আর প্রোডাক্টের জি। প্রাইস ছিল $15। দেখেন তো হ্যান্ড স্যানিটাইজারের কি $15? জি আচ্ছা, ঠিক আছে। এখন আমরা নিচের দিকে আসি। এখন দেখেন তো ডিএলবিএফবি পারচেজ প্রোডাক্ট। আসছে তো আমরা 3টা প্রোডাক্ট পারচেজ করছি, দেখেন তো 3টা প্রোডাক্টের ইনফরমেশন আসছে। এসেছে জি আচ্ছা, নিচে চলে আসেন। ডিএলবিএফবি পারচেজ ভ্যালু, টোটাল ভ্যালু হলো $67। একটু যদি আমরা অর্ডার লিস্টে যদি যাই, দেখেন তো টোটাল ভ্যালু কি $67? জি জি আচ্ছা, চলে আসি আরো নিচে। ফেসবুক পিক্সেল আইডিটা আমাদের, আচ্ছা জেএসবিএফবি পারচেজ প্রোডাক্ট আইডি, তার কি কাজ ছিল? যে যতগুলো প্রোডাক্ট পারচেজ হবে সকল প্রোডাক্টের আইডিগুলোকে ট্র্যাক করবে। তো দেখেন তো 241, 171, 242, দেখেন তো এখানে 242, 171, 241 তিনটা প্রোডাক্টের আইডি ট্র্যাক করছে। জি জি জেএসবিএফবি পারচেজ প্রোডাক্ট নেম, এটার কাজ ছিল যতগুলো প্রোডাক্ট পারচেজ হবে সবার নেমগুলো সে ট্র্যাক করবে। দেখেন তো হ্যান্ড স্যানিটাইজার, ফ্রেশ অর্গানিক হানি আর ফ্রেশ অর্গানিক অরেঞ্জ জুস। দেখেন তো একটু আমাদের এখানে কি নামগুলো ঠিক আছে? হ্যান্ড স্যানিটাইজার, ফ্রেশ অর্গানিক হানি, ফ্রেশ অর্গানিক জুস, ঠিক আছে জি স্যার সবগুলো আসছে। জি জি স্যার কোনো ইভেন্ট আমাদের এখানে ভুল দেখাইছে বা আনডিফাইন্ড দেখাইছে? না না সবগুলো কমপ্লিটলি আমরা সেটআপ করতে পারছি। জি আলহামদুলিল্লাহ। গুগল ট্যাগ ম্যানেজার থেকে সাবমিট করেন, সাবমিট করার পরে এখানে লিখে দেন যে ফেসবুক পিক্সেল সেটআপ ডাইনামিক্যালি কমপ্লিটেড, দেন পাবলিশ করে। তাহলে আমরা আজকে যে ক্লাসটা করলাম একদম ফেসবুকের বেসিক থেকে শুরু করে, ফেসবুক পিক্সেল সেটআপের বেসিক থেকে শুরু করে আলোচনা করে একটা কেস স্টাডি বেস আমরা যে পুরো ক্লাসটা শেষ করলাম, এই পর্যন্ত সবাইকে ক্লিয়ারলি বুঝছি? জি আলহামদুলিল্লাহ। কারো কোনো সমস্যা হয়েছে? ভাবে বুঝিস না স্যার আর কোনো প্রবলেম হওয়ার কথা? না না, স্যার। ঠিক আছে, আজকে আপনাদের